ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল সেই করিডর থেকে ৫ বছর আগে। আজ সেই একই করিডরে পায়ের শব্দ তুলে হেঁটে আসছে একজন বিখ্যাত সার্জন। সাদা অ্যাপ্রনের নিচে লুকিয়ে আছে পুরনো অপমানের আগুন। ভিআইপি ওয়ার্ডে মৃত্যুর সাথে লড়ছে তার শাশুড়ি সালেহা বেগম চৌধুরী। পুরো চৌধুরী সাম্রাজ্য এখন তার পায়ের কাছে। একটা সার্জারি, একটা দলিল আর একটা প্রতিশোধ যা পুরো ঢাকাকে কাঁপিয়ে দেবে। শুনতে চান? তাহলে শ্বাস আটকে রাখুন, কারণ এই গল্প শুরু হয় যখন ন্যায় আর প্রতিশোধ একই অপারেশন থিয়েটারে ঢোকে। আনিকা চৌধুরী হাসপাতালের করিডর দিয়ে খুব শান্তভাবে হাঁটছিল এবং তার পায়ের শব্দ করিডরে প্রতিধ্বনিত হচ্ছিল। ৫ বছর আগে এই জায়গা থেকেই তাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। সেই সময় সে খুব দুর্বল ছিল, কারণ তার শাশুড়ি জোর করে তার বোন ম্যারো দান করিয়ে নিয়েছিল। সালেহা বেগম চৌধুরী নিজের নিষ্ঠুরতা দিয়ে আনিকার জীবন পুরোপুরি ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু আজ সময় বদলে গিয়েছিল এবং আনিকা একজন বিখ্যাত সার্জন হয়ে ফিরে এসেছিল। হাসপাতালের ভিআইপি ওয়ার্ডে তখন চরম উত্তেজনা বিরাজ করছিল, কারণ সালেহা বেগমের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরিবারের সকল সদস্য এবং ঢাকা শহরের বড় বড় ডাক্তাররা সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু কারও কাছে কোনো পথ ছিল না। সালেহা বেগম একটি বিরল রোগে ভুগছিলেন, যার চিকিৎসা কেবল একজন বিশেষ ডাক্তারই করতে পারতেন। সাকিব চৌধুরী তার মায়ের প্রাণ বাঁচানোর জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত ছিল। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে সেই রক্ষাকর্তা আর কেউ নয়, বরং স্বয়ং আনিকা। আনিকা যখনই রোমে প্রবেশ করল, সেখানে উপস্থিত সবাই পুরোপুরি থমকে গেল। সাকিবের চোখে অবিশ্বাস আর ভয়ের মিশ্রণ স্পষ্ট দেখা যাচ্ছিল। সালেহা বেগম তার ঝাপসা চোখে সেই মহিলাকে দেখলেন, যাকে তিনি একসময় ভিখারি মনে করে বের করে দিয়েছিলেন। আনিকার মুখে একটি শীতল হাসি ছিল, যা তার সফলতা আর শক্তির পরিচয় দিচ্ছিল। সে কারো দিকে না তাকিয়ে সরাসরি রোগীর মেডিকেল রিপোর্ট নিজের হাতে নিল। সাকিব এগিয়ে এসে কিছু বলার চেষ্টা করল, কিন্তু আনিকা হাত তুলে তাকে চুপ করিয়ে দিল। তার ব্যক্তিত্বে এমন এক অধিকার ছিল যাকে চ্যালেঞ্জ করার সাহস কারও ছিল না। রুমে পিন পতন নীরবতা নেমে এলো এবং কেবল মেশিনের বিপ শব্দই শোনা যাচ্ছিল। সালেহা বেগমের অহংকার এখন তার অসুখের সামনে ধীরে ধীরে হার মানতে শুরু করেছিল। আনিকা খুব সূক্ষ্মভাবে রিপোর্টটি পর্যবেক্ষণ করল এবং নিজের পরবর্তী পরিকল্পনা নিয়ে ভাবতে লাগল। চৌধুরী পরিবারের উকিল এবং অন্যান্যরা আনিকার শর্তগুলো শোনার জন্য খুব উদ্গ্রীব ছিল। আনিকা জানত যে তাকে এই সুযোগটি ব্যবহার করে ন্যায়বিচার পেতেই হবে। সে ডাক্তারের সাদা কোটটি গর্বের সাথে সামলে নিল এবং টেবিলে নিজের ফাইলটি রাখল। তার চোখে পুরনো স্মৃতির বেদনা ছিল, কিন্তু এখন সেই বেদনাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। সে পরিষ্কার করে দিল যে সে এখানে কারো উপকারের জন্য আসেনি। সালেহা বেগমের শ্বাস আটকে আসছিল এবং তার অক্সিজেনের তীব্র প্রয়োজন অনুভূত হচ্ছিল। আনিকা দেখল কিভাবে একটি শক্তিশালী মহিলা এখন মৃত্যুর ছায়ায় থর থর করে কাঁপছেন। এটি সেই মহিলাই ছিলেন যিনি আনিকাকে একটি বস্তুর মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আজ সেই বস্তুর হাতেই সালেহা বেগমের জীবনের সুতোটি পুরোপুরি নিরাপদ ছিল। আনিকা নিজের টিমকে নির্দেশ দিল এবং রুম থেকে বের হবার সংকেত দিল। সাকিব দৌড়ে তার পেছনে গেল এবং বিলাপ করতে করতে তার মায়ের প্রাণ বাঁচানোর ভিক্ষা চাইল। আনিকা থামল এবং তার দিকে ফিরল, কিন্তু তার চোখে সহানুভূতির কোনো চিহ্ন ছিল না। সে তাকে মনে করিয়ে দিল কিভাবে ৫ বছর আগে সে নিজের স্ত্রীর পাশে দাঁড়ায়নি। সাকিবের কাছে কোনো জবাব ছিল না এবং তার মাথা অপমানে নিচু হয়ে গিয়েছিল। আনিকা তাকে জানালো যে এই চিকিৎসার মূল্য অনেক বেশি দিতে হবে। হাসপাতালের কর্মচারীরা এই নাটকীয় ঘটনা দেখে নিজেদের মধ্যে কানাঘুষো করছিল। প্রত্যেকেই জানতে চাচ্ছিল এই মহান ডাক্তার আর চৌধুরী পরিবারের মধ্যে সম্পর্ক কী। আনিকা নিজের গাম্ভীর্য বজায় রাখল এবং কোনো ফালতু প্রশ্নের উত্তর দেওয়া উচিত মনে করল না। সে নিজের কেবিনে গেল এবং অপারেশনের জটিলতাগুলো গভীরভাবে বিশ্লেষণ করতে লাগল। সে জানত এটি কেবল একটি সার্জারি নয়, বরং একটি বড় লড়াই। রাতের অন্ধকারে আনিকা জানালার পাশে দাঁড়িয়ে ঢাকা শহরের আলো দেখছিল। তার সেই দিনগুলোর কথা মনে পড়ল যখন সে রাস্তায় ক্ষুধার্ত ও অসুস্থ অবস্থায় ঘুরে বেড়াত। সেই সময় কেউ তাকে সাহায্য করেনি এবং তাকে নিজেই নিজের পথ তৈরি করতে হয়েছিল। আজ সে এমন এক পর্যায়ে ছিল যেখানে বড় বড় ধনীরা তার সামনে মাথা নত করত। তার পরিকল্পনার প্রথম ধাপ সফল হয়েছিল এবং এখন আসল খেলা শুরু হওয়ার কথা ছিল। সালেহা বেগমের অবস্থা অবনতি হওয়ার খবর পাওয়া মাত্রই হাসপাতালে আবার হুড়োহুড়ি শুরু হয়ে গেল। নার্সরা এদিকে ওদিকে ছুটছিল এবং ডাক্তাররা জরুরি সরঞ্জাম নিয়ে ওয়ার্ডের দিকে দৌড়াল।
আনিকা খুব শান্ত থাকল এবং নিজের ঘড়ির দিকে তাকিয়ে সময় নোট করল। সে জানত এখন চৌধুরী পরিবার তার প্রতিটি শর্ত মানতে বাধ্য হবে। সে ধীরে ধীরে নিজের গ্লাভস পরল এবং অপারেশন থিয়েটারের দিকে পা বাড়াল। সালেহা বেগম চৌধুরী হাসপাতালের বিছানায় খুব অসহায়ভাবে শুয়েছিলেন, কিন্তু তার অহংকার কমেনি। তার শ্বাস খুব ভারী চলছিল এবং তার চোখে এখনও সেই পুরনো দম্ভ স্পষ্ট দেখা যাচ্ছিল। সাকিব পাশেই দাঁড়িয়েছিল এবং সে আনিকার দিকে খুব আশা ভরা নজরে তাকিয়েছিল। আনিকা নিজের মেডিকেল ফাইলগুলো টেবিলে রাখল এবং রুমের চারপাশে খুব শান্তভাবে নজর বুলাল। সেখানকার পরিবেশ এতটাই উত্তপ্ত ছিল যে প্রত্যেকে আনিকার পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছিল। তার দীর্ঘ নীরবতা চৌধুরী পরিবারের প্রতিটি সদস্যকে মানসিকভাবে খুব অস্থির করে তুলেছিল। সাকিব নিজের বলা পরিষ্কার করল এবং আনিকার কাছে গিয়ে খুব ধীরে ও নম্র স্বরে কথা বলতে শুরু করল। সে বলল যে তারা তাকে দুনিয়ার সবচেয়ে বড় অঙ্কের টাকা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। সে আনিকাকে অনুরোধ করল যেন সে পুরনো তিক্ত কথা ভুলে গিয়ে কেবল তার মায়ের দামি জীবনটা বাঁচিয়ে দেয়। আনিকা তার দিকে তাকাল এবং একটি খুব শীতল হাসির সাথে তাকে সাথে সাথে চুপ থাকার ইশারা করল। তার এখন তাদের টাকার কোনো প্রয়োজন ছিল না, কারণ সে নিজে আন্তর্জাতিক স্তরে খুব সফল এবং ধনী ছিল। তার পরিশ্রম তাকে সেই সব কিছু দিয়েছিল যা চৌধুরী পরিবার কখনো তাকে দেওয়ার কথা ভাবতেও পারত না। সালেহা বেগম তার কাঁপা কাঁপা এবং দুর্বল গলায় আনিকাকে আবার পুরনো আদেশ দেওয়ার চেষ্টা করলেন। তিনি বললেন যে একজন ডাক্তারের সবচেয়ে বড় ধর্ম রোগীর সেবা করা এবং তার নিজের কর্তব্য পালন করা উচিত। আনিকা তার কথা খুব ধৈর্য ধরে শুনল এবং তারপর খুব শান্তভাবে সামনে রাখা কাঠের চেয়ারে বসে পড়ল। সে সালেহা বেগমকে মনে করিয়ে দিল যে 5 বছর আগে যখন সে নিজের হাড় দান করেছিল তখন তার ধর্ম কোথায় ছিল। সেই সময় সালেহা বেগম তাকে কোনো দয়া না দেখিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং তার জীবনের তোয়াক্কা করেননি। রুমের বাইরে দাঁড়িয়ে থাকা অনেক উকিল এবং নিরাপত্তা রক্ষীরাও এই গম্ভীর কথাবার্তা খুব মনোযোগ দিয়ে শুনছিল। আনিকা নিজের ব্যাগ থেকে একটি আইনি দলিল বের করল এবং সেটি টেবিলের ওপর খুব জোরে আছাড় দিয়ে রাখল। সে স্পষ্ট জানালো যে যদি তারা চায় সে এই জটিল সার্জারিটি করুক, তবে তাদের কিছু শর্ত মানতে হবে। প্রথম শর্ত ছিল সালেহা বেগমকে জনসমক্ষে নিজের আগের সব ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় বড় শর্তে চৌধুরী গ্রুপের এই প্রধান হাসপাতালের পুরো ব্যবস্থাপনা আনিকার নামে করার দাবি জানানো হয়েছিল। সাকিব এটি শুনে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল এবং তার নিজের কানের ওপর একদমই বিশ্বাস হচ্ছিল না। সে চিৎকার করে বলল যে আনিকা এই ধরনের অনুচিত চুক্তি করতে পারে না, কারণ এটি তাদের পরিবারের সম্মানের ব্যাপার। আনিকা খুব শান্তভাবে নিজের ঘড়ি দেখল এবং বলল যে তাদের কাছে ভাবার জন্য এখন খুব কম সময় বেঁচে আছে। যদি তারা রাজি না হয়, তবে সে এখনই এই মুহূর্তেই এই হাসপাতাল ছেড়ে সব সময়ের জন্য চলে যাবে। সালেহা বেগমের অবস্থা প্রতি মুহূর্তে আরও খারাপ হচ্ছিল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। হাসপাতালের বোর্ড সদস্যরাও সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং তারা নিজেদের মধ্যে খুব দ্রুত বিতর্ক করতে শুরু করেছিলেন। তারা জানতেন যদি সালেহা বেগমের কিছু হয় তবে চৌধুরী সাম্রাজ্যের ভিত পুরোপুরি নড়ে যাবে। আনিকার প্রস্তাব খুব কঠোর ছিল, কিন্তু তাদের কাছে এই সংকট থেকে বের হওয়ার কোনো বিকল্প ছিল না। আনিকা তাদের একটি কাগজ আর কলম দিল এবং সেটি সাথে সাথে স্বাক্ষর করার জন্য টেবিলের সামনে এগিয়ে দিল। সাকিব রাগে নিজের মুষ্টিবদ্ধ হাত শক্ত করল, কিন্তু সে নিজের মাকে মরতে দেখার সাহস সঞ্চয় করতে পারল না। সালেহা বেগমের চোখ দিয়ে জল পড়তে শুরু করেছিল, যা হয়তো অনুতাপের নয়, বরং তার হাড়ের জল ছিল। তিনি কখনো ভাবেননি যে মেয়েটিকে তিনি তুচ্ছগান করতেন সেই আজ তার ভাগ্যের ফয়সালা করবে। আনিকা রুমের জানালা খুলল এবং বাইরের দৃশ্য দেখতে দেখতে খুব গভীর ও ঠান্ডা শ্বাস নিল। তার মনে পড়ল কিভাবে সে রাত জেগে এবং না খেয়ে থেকে নিজের পড়াশোনা শেষ করেছিল এবং নিজেকে প্রমাণ করেছিল। আজকের দিনটি তার সংগ্রামের সবচেয়ে বড় পুরস্কার ছিল, যা সে কোনো মূল্যেই হারাতে চাইত না। শেষ পর্যন্ত সাকিব কাঁপা কাঁপা হাতে সেই আইনি দলিলে নিজের স্বাক্ষর করে দিল এবং আনিকাকে সঁপে দিল। সে আনিকার চোখে তাকালো এবং তাকে একজন খুব বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রথমবারের মতো চিনতে পারল। আনিকা দলিলগুলো ভালো করে পরীক্ষা করল এবং তারপর সেগুলো নিজের নিরাপত্তা রক্ষীকে সুরক্ষিত রাখার জন্য দিয়ে দিল। সে ঘোষণা করল যে অপারেশনের প্রস্তুতি এখন দ্রুত শুরু করা উচিত, কারণ রোগীর কাছে বেশি সময় নেই। পুরো হাসপাতালে এই খবরে হুলস্থুল পড়ে গেল এবং কর্মচারীরা অপারেশন থিয়েটার তৈরি করতে শুরু করল।
আনিকা নিজের সার্জিক্যাল কোট ঠিক করল এবং নিজের টিমের ডাক্তারদের খুব শক্ত ও স্পষ্ট নির্দেশ দিল। সে জানত এই সার্জারি প্রযুক্তিগতভাবে খুব কঠিন এবং এতে ছোট ভুলও প্রাণঘাতী হতে পারে, কিন্তু তার মনে কোনো প্রকার ভয় বা সংশয় ছিল না, কারণ সে নিজের যোগ্যতার ওপর পুরো ভরসা রাখত। সাকিব এবং তার আত্মীয়দের করিডোরে অপেক্ষা করতে বলা হয়েছিল, যেখানে তারা খুব অস্থিরভাবে পায়চারি করছিল। আনিকা নিজের টিমের সাথে ভেতরে প্রবেশ করল এবং ভারী লোহার দরজা তাদের পেছনে বন্ধ হয়ে গেল। করিডোরের আলো খুব সামান্য ছিল এবং সেখানে কেবল নিস্তব্ধতা আর মানুষের ভারী শ্বাসের শব্দ আসছিল। সাকিব বারবার নিজের মোবাইলে ফোন করছিল এবং হয়তো নিজের অন্য যোগাযোগ থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে জানত আনিকার দক্ষতার মোকাবিলা করার মতো দ্বিতীয় কোনো ডাক্তার এই পুরো দেশে ছিল না। আনিকা অপারেশন থিয়েটারের ভেতরে পৌঁছে খুব মনোযোগ দিয়ে সব সার্জিক্যাল সরঞ্জাম পরীক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের চোখে করল। তার চোখে একটি নতুন চমক ছিল, যা তার জয় এবং আগত সময়ের পরিবর্তনের সাক্ষী হচ্ছিল। অপারেশন থিয়েটারের ভেতরের হাওয়া খুব ঠান্ডা ছিল এবং সেখানে মেশিনের অনবরত বিপ শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। আনিকার রোগীর অবস্থার শেষবার পরীক্ষা করল এবং নিজের সহকারী ডাক্তারদের তাদের জায়গায় দাঁড়ানোর ইশারা করল। প্রত্যেকে তার একাগ্রতা এবং কাজের প্রতি নিষ্ঠার কথা জানত। তার অটুট উৎসর্গ দেখে সবাই খুব বেশি প্রভাবিত এবং অবাক হয়েছিল। সে নিজের মাস্ক লাগাল এবং নিজের হাতে খুব ধারালো সার্জিক্যাল ছুরিটি খুব সাবধানে ধরল। এটি কেবল একটি চিকিৎসা পদ্ধতি ছিল না, বরং এটি আনিকার আত্মসম্মান এবং তার পুরনো মর্যাদার একটি নতুন লড়াই ছিল। নার্সরা ওষুধের শিশি তৈয়ার করল এবং রোগীকে অ্যানাস্থিসিয়ার প্রক্রিয়া খুব শান্তভাবে সম্পন্ন করল। আনিকা নিজের চোখ বন্ধ করল এবং এক মুহূর্তের জন্য নিজের পুরনো মায়ের কথা মনে করল, যিনি তাকে সব সময় শক্ত থাকার শিক্ষা দিয়েছিলেন। যখন সে চোখ খুলল, তখন তার সামনে কেবল এক রোগী ছিল, যার জীবন বাঁচানো এখন তার নৈতিক দায়িত্ব হয়ে গিয়েছিল। সে প্রথম অস্ত্রোপচার শুরু করল এবং এর সাথেই চৌধুরী পরিবারের ভবিষ্যতের ফয়সালাও শুরু হয়ে গেল, যা এখন কেবল আনিকার হাতে ছিল। সার্জারির প্রথম ঘণ্টায় অনেক চ্যালেঞ্জ সামনে এলো, কারণ সালেহা বেগমের রক্তচাপ ক্রমাগত কমছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। আনিকা না ঘাবড়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিল এবং পরিস্থিতি নিজের বুদ্ধিমত্তা দিয়ে আবার নিয়ন্ত্রণে আনতে পুরোপুরি সফল হল। তার টিমের অন্য ডাক্তাররা তার গতি আর নির্ভুলতা দেখে দঙ্গ হয়ে গেলেন, কারণ এমন দক্ষতা তারা আগে কখনো দেখেননি। বাইরে বসা সাকিব যখন এই সংকটের খবর পেল, তখন তার ঘাম ছুটতে শুরু করল এবং সে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল। আনিকা আরও একবার প্রমাণ করে দিল যে সে চাপের মধ্যেও খুব ভালোভাবে কাজ করতে জানে। পরবর্তী কয়েক ঘণ্টা ধরে আনিকা না থেমে এবং না ক্লান্ত হয়ে খুব জটিল অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করার এবং হাড় জোড়া দেওয়ার কাজ করল। তার ধ্যান কেবল এবং কেবল নিজের কাজের ওপর ছিল এবং তার বাইরের দুনিয়ার কোনো নড়াচড়ার কোনো অনুভূতি পর্যন্ত ছিল না। রুমে উপস্থিত প্রতিটি মানুষের মনে হচ্ছিল যেন তারা খুব বড় কোনো অলৌকিক ঘটনা নিজের চোখে খুব কাছ থেকে দেখছে। আনিকার কপালে ঘামের ফোঁটা চমকাচ্ছিল, যা একজন নার্স খুব সাবধানে সময় সময় মুছে দিচ্ছিল। তার দৃঢ়তা সেখানে উপস্থিত প্রতিটি স্বাস্থ্যকর্মীর মনে তার প্রতি অনেক বেশি সম্মান এবং শ্রদ্ধা তৈরি করে দিয়েছিল। যখন সার্জারির সবচেয়ে কঠিন অংশটি সফলভাবে সম্পন্ন হল, তখন আনিকা একটি খুব দীর্ঘ ও স্বস্তির শ্বাস নিল। সে নিজের সহযোগীদের দিকে তাকালো এবং তাদের নিজের জায়গায় থাকতে ইশারা করল, কারণ এখনও কিছু কাজ বাকি ছিল। বাইরের দুনিয়া এই সফলতার খবর এখনও জানত না, কিন্তু ভেতরের টিম জানত যে আনিকা একটি অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছে। সে রোগীর সেলাই করা শুরু করল এবং প্রতিটি সেলাই খুব পরিচ্ছন্নতা ও শৈল্পিকতার সাথে নিজের জায়গায় লাগাল। তার আঙুলে যে জাদু ছিল তা তার বছরের পর বছরের কঠোর পরিশ্রম এবং অটুট তপস্যারই একটি মধুর ফলাফল ছিল। অপারেশন থিয়েটারের বাইরে সাকিব এখনও করিডোরে পাগলের মতো চক্কর কাটছিল এবং তার মানসিক অবস্থা খুব খারাপ হচ্ছিল। সে ভাবছিল যদি তার মা বেঁচে যায় তবে সে আনিকার সাথে করা চুক্তি কিভাবে ভাঙবে এবং নিজের ক্ষমতা বাঁচাবে। তার মনে এখনও লোভ আর কাপড়ের অনুভূতি পুরোপুরি শেষ হয়নি, যা তার চরিত্রের পতনকেই ফুটিয়ে তুলছিল। সে জানত না যে আনিকা আগে থেকেই তার প্রতিটি চাল বুথে নিয়েছিল এবং তার বিরুদ্ধে শক্তিশালী বেষ্টনী তৈরি করে রেখেছিল। সে কেবল একটি ঘুঁটি ছিল, যাকে আনিকা নিজের মর্জিমতো এই দাবার বোর্ডে খুব সুন্দরভাবে চালাচ্ছিল।
যখনই অপারেশন থিয়েটারের লাল বাতি বন্ধ হল, সেখানে উপস্থিত সবার হৃৎস্পন্দন খুব বেড়ে গেল এবং নিস্তব্ধতা আরও গভীর হল। আনিকা ক্লান্ত কিন্তু খুব শান্ত মুদ্রায় বাইরে বের হল এবং সে নিজের সার্জিক্যাল মাস্ক ধীরে ধীরে নিজের মুখ থেকে সরিয়ে নিল। সাকিব দৌড়ে তার কাছে এলো এবং তার চোখে প্রশ্নবোধক চিহ্ন ছিল, কিন্তু সে কিছু বলার সাহস সঞ্চয় করতে পারছিল না। আনিকা খুব সংক্ষেপে বলল যে অপারেশন সফল হয়েছে এবং রোগীকে এখন নিবিড় পর্যবেক্ষণ কক্ষে স্থানান্তর করা হচ্ছে। সাকিবের মুখে খুশির একটি লহর বয়ে গেল, কিন্তু সে আনিকার সেই শর্তগুলোর ভয়েও শঙ্কিত হতে শুরু করেছিল। আনিকা নিজের কেবিনে গিয়ে এক গ্লাস জল খেল এবং কিছুক্ষণ নিজের চেয়ারে আরাম করার জন্য চোখ বন্ধ করল। সে জানত এটি তো কেবল শুরু এবং সামনে অনেক আইনি লড়াই আর পারিবারিক ষড়যন্ত্রের মোকাবিলা তাকে করতে হবে। কিন্তু আজ সে নিজের ক্ষমতার প্রমাণ দিয়েছিল এবং চৌধুরী পরিবারকে তাদের আসল রূপ আর ক্ষমতা খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছিল। সে নিজের ফোনে একটি বার্তা দেখল, যেখানে তার গোপন সহযোগীরা পরবর্তী পরিকল্পনা সফল হওয়ার নিশ্চয়তা আগেই দিয়ে দিয়েছিল। আনিকা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং নিরাপদ অনুভব করছিল, কারণ ন্যায়বিচার এখন তার খুব কাছে ছিল। হাসপাতালের করিডোরগুলোতে এখন আনিকার নামের চর্চা চারদিকে খুব গর্ব আর সম্মানের সাথে হতে লাগল। নার্স আর ওয়ার্ড বয়রা তাকে একজন দেবীর মতো দেখতে লাগল, যিনি একজন মৃতপ্রায় মানুষকে নিজের শিল্প দিয়ে নতুন জীবন দিয়েছেন। আনিকা ঠিক করল সেই হাসপাতালকে এমন এক জায়গা বানাবে যেখানে কেবল টাকার জন্য নয়, বরং মানবতার জন্য চিকিৎসা হবে। সে নিজের পুরনো ডায়েরি বের করল এবং তাতে চৌধুরী পরিবারের পতনের প্রথম তারিখটি খুব গাঢ় কালো অক্ষরে লিখে দিল। তার প্রতিশোধ এখন একটি নতুন এবং খুব সৃজনশীল মোড়ে পৌঁছে গিয়েছিল, যা সবাইকে চমকে দেওয়ার মতো ছিল। সাকিব নিজের উকিলদের সাথে একটি গোপন বৈঠক ডাকল, যাতে সে সেই স্বাক্ষরিত দলিলগুলোকে যে কোনোভাবে আদালতে অবৈধ ঘোষণা করাতে পারে। কিন্তু সে এটি জানত না যে আনিকা পুরো কথোপকথনের ভিডিও, রেকর্ডিং এবং ডিজিটাল প্রমাণ আগেই নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছিল। তার প্রতিটি চেষ্টা বিফল হতে যাচ্ছিল, কারণ আনিকা তাকে চারপাশ থেকে নিজের কূটনৈতিক চালে খুব বুড়িভাবে ফাঁসিয়ে দিয়েছিল। চৌধুরী সাম্রাজ্যের অন্তল এখন খুব কাছে ছিল এবং কোনো শক্তি তাকে এই ধ্বংস থেকে বাঁচাতে পুরোপুরি অক্ষম আর অসহায় ছিল। আনিকা নিজের জানালা দিয়ে আকাশ দেখল এবং অনুভব করল যে আজকের রাত সত্যিই খুব আলাদা আর স্মরণীয় ছিল। আনিকা এখন তার নতুন এবং রাজকীয় অফিসে বসেছিল, যা কখনো সালেহা বেগম চৌধুরীর ব্যক্তিগত সাম্রাজ্য হতো। রুমের দেওয়ালে দামি পেইন্টিং লাগানো ছিল, কিন্তু আনিকার নজর কেবল তার সামনে রাখা কম্পিউটারের উজ্জ্বল স্ক্রিনের ওপর ছিল। সে খুব সাবধানতার সাথে হাসপাতালের সবচেয়ে গোপন ডেটাবেসে প্রবেশ করার জন্য নিজের ব্যক্তিগত কোড ব্যবহার করল। সে জানত এই জাঁকজমকপূর্ণ হাসপাতালের পেছনে অনেক কালো সত্য আর ভয়াবহ অপরাধের কাহিনী খুব গভীরে লুকিয়ে আছে। তার আঙুলগুলো কিবোর্ডের ওপর বিদ্যুতের গতিতে চলছিল এবং তার চোখ প্রতিটি লুকানো ফাইল খুব সূক্ষ্মভাবে দেখছিল। হাসপাতালের এই বিশাল ইমারত রাতের গভীর নিস্তব্ধতায় খুব শান্ত আর রহস্যময় লাগছিল, যেন সে নিজে অনেক পাপ লুকিয়ে বসে আছে। আনিকা জানালার মোটা কাঁচ দিয়ে বাইরে দেখল, যেখানে সশস্ত্র নিরাপত্তা রক্ষীরা টহল দিচ্ছিল, কিন্তু তারা তার আসল পরিকল্পনা সম্পর্কে পুরোপুরি অজ্ঞাত ছিল। সে এখন কেবল একজন সার্জন ছিল না, বরং এমন একজন যোদ্ধা হয়ে উঠেছিল যে নিজের অপমান আর কষ্টের বদলা নেওয়ার জন্য প্রস্তুত ছিল। তার মনে সেই সব নির্দোষ রোগীদের মুখ ঘুরছিল, যাদের জীবন এই লোভী চৌধুরী পরিবার নিজের লাভের জন্য বরবাদ করেছিল। হঠাৎ তার স্ক্রিনে একটি গোপন ফাইল খুলল, যার শিরোনাম খুব অদ্ভুত আর ভয়ঙ্কর ছিল, যাকে প্রজেক্ট লাইফ নাম দেওয়া হয়েছিল। আনিকা যখন সেই ফাইলটি খুলল, তখন তার পায়ের তলার মাটি সরে গেল, কারণ সেখানে মানব অঙ্গের অবৈধ পাচারের পুরো তথ্য মজুদ ছিল। সেখানে সেই সকল রোগীদের তালিকা ছিল যাদের অঙ্গ তাদের অমতে ধোঁকা দিয়ে বের করে আন্তর্জাতিক বাজারে খুব চড়া দামে বিক্রি করা হয়েছিল। এটি দেখে আনিকার রক্ত টকবক করে ফুটতে শুরু করল এবং সে সাথে সাথে সেই সব দলিল নিজের ব্যক্তিগত নিরাপদ ডিজিটাল ড্রাইভে খুব সাবধানতার সাথে কপি করে নিল। তার মনে পড়ল 5 বছর আগে সেও এই ধরনের একটি ধোঁকার শিকার হয়েছিল, যখন তার নিজের শাশুড়ি তাকে বাধ্য করেছিল।
তখন তাকে বোঝানো হয়েছিল যে সে কেবল তার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য হাড় দান করছে, কিন্তু আসল সত্য ছিল অন্য কিছু। আজ সেই সব প্রমাণ তার হাতে ছিল, যা এই সাম্রাজ্যকে পলক ফেলার আগেই পুরোপুরি মাটিতে মিশিয়ে দিতে পারত। আনিকা নিজের ফোনের মাধ্যমে একটি খুব নিরাপদ লাইনের সাহায্যে ইন্সপেক্টর আরমানের সাথে যোগাযোগ করল, যিনি একজন খুব সৎ অফিসার ছিলেন। সে তাকে জানালো যে সে হাসপাতালের সার্ভার থেকে এমন কিছু তথ্য পেয়েছে যা পুরো ঢাকা শহরের রাজনীতি আর ব্যবসায় তোলপাড় সৃষ্টি করে দেবে। আরমান তাকে খুব সাবধান থাকার সতর্কবার্তা দিলেন, কারণ চৌধুরী পরিবারের গুন্ডারা সব জায়গায় ছড়িয়েছিল এবং তারা কারো প্রাণও নিতে পারত। আনিকা খুব আত্মবিশ্বাসের সাথে বলল যে সে এখন আর ডরাবার পাত্রী নয় এবং সে প্রতিটি বিপদের মোকাবিলা করার জন্য প্রস্তুত। তখনই রুমের বাইরে করিডোরে পায়ের আওয়াজ শোনা গেল এবং আনিকা খুব দ্রুত কম্পিউটারের স্ক্রিন স্বাভাবিক করে দিল। সাকিব চৌধুরী রুমের ভেতরে দাখিল হল এবং তার চোখে সন্দেহ আর রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। সে আনিকাকে জিজ্ঞেস করল সে এত রাতে এখানে কি করছে এবং সে কি কোনো গোপন ফাইল খোঁজার চেষ্টা করছে। আনিকা খুব শান্তভাবে তার দিকে তাকালো এবং বলল সে কেবল রোগীর কালকের ওষুধের চার্ট তৈরি করছিল। সাকিব আনিকার মুখ খুব গভীরভাবে দেখল, কিন্তু সে সেখানে ঘাবড়ানোর কোনো চিহ্ন বা সংকেত পেল না, যা তাকে আরও অস্থির করছিল। সে সতর্ক করল যে আনিকাকে কেবল নিজের কাজ পর্যন্তই সীমাবদ্ধ থাকা উচিত এবং হাসপাতালের অন্য বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করা উচিত নয়। আনিকা হাসতে হাসতে তাকে মনে করিয়ে দিল যে এখনই হাসপাতালের পুরো ব্যবস্থাপনা আইনিভাবে তার হাতে আছে এবং সে যে কোনো কিছু দেখতে পারে। সাকিব রাগে পা আঁচড়াতে রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু তার সন্দেহ এখন আরও বেশি গভীর হয়ে গিয়েছিল। আনিকা স্বস্তির শ্বাস নিল এবং সাথে সাথে নিজের গোপন তদন্ত আবার শুরু করল, কারণ সময় খুব দ্রুত তার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। সে জানতে পারল হাসপাতালের একজন প্রবীণ ডাক্তার খান এই পুরো অবৈধ কারবারের মূল হোতা ছিল এবং চৌধুরী পরিবারের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ছিল। খান অনেক ভুয়া মৃত্যু শংসাপত্রে স্বাক্ষর করেছিল, যাতে অঙ্গচুরিকে খুব আইনি আর সাধারণ ঘটনা হিসেবে দেখানো যায়। আনিকা ঠিক করল সে সবার আগে এই ডাক্তারের মুখোশ জনতার সামনে উন্মোচন করবে এবং তাকে জেলে পাঠাবে। রাতের 2টো বেজে গিয়েছিল যখন আনিকা হাসপাতালের বেসমেন্টে অবস্থিত সেই পুরনো রেকর্ড রুমে যাওয়ার সিদ্ধান্ত নিল, যেখানে পুরনো ফাইলগুলো রাখা ছিল। সেখানকার হাওয়া খুব ভারী আর ধুলোবালিতে ভরা ছিল, কিন্তু আনিকা নিজের হিম্মত হারাল না এবং একে একে পুরনো আলমারিগুলো খোলা শুরু করল। সে সেখানে এমন একটি ডায়েরি পেল যাতে সালেহা বেগম চৌধুরী নিজের হাতে অনেক বেআইনি চুক্তির পুরো বিবরণ খুব বিস্তারিতভাবে লিখেছিলেন। এই ডায়েরি চৌধুরী পরিবারের জন্য মরণ পরোয়ানা প্রমাণিত হতে যাচ্ছিল, কারণ এতে প্রতিটি লেনদেনের উল্লেখ ছিল। আনিকা সেই ডায়েরির ছবি তুলতে শুরু করল, যাতে তার কাছে প্রতিটি পাতার পোক্ত এবং ডিজিটাল প্রমাণ সব সময়ের জন্য সুরক্ষিত থাকে। তখনই তার মনে হলো কেউ পেছন থেকে তাকে দেখছে এবং সে সাথে সাথে ঘুরল তো দেখল সেখানে একজন বুড়ো ওয়ার্ড বয় দাঁড়িয়ে আছে। সেই ওয়ার্ড বয় আনিকাকে চিনে ফেলেছিল, কারণ সে 5 বছর আগে তাকে কাঁদতে কাঁদতে হাসপাতাল থেকে বেরোতে খুব কাছ থেকে দেখেছিল। সে কাঁপা কাঁপা স্বরে আনিকাকে বলল যে সে তাকে সাহায্য করতে চায়, কারণ সে অনেক পাপ দেখেছে। সেই বুড়ো লোকটা আনিকাকে একটি গোপন তাহাখানার কথা জানাল, যেখানে অঙ্গগুলোকে বরফের বাক্সে রেখে পাচারের জন্য প্রস্তুত করা হতো। আনিকা তার সাথে সেখানে যাওয়ার ঝুঁকি নিল এবং যে দৃশ্য সে দেখল তা যে কোনো মানুষের আত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সেখানে অনেক আধুনিক মেশিন ছিল যা কেবল অবৈধ সার্জারির জন্য ব্যবহার করা হতো এবং সেখানে নিরাপত্তার কোনো সরকারি মানদণ্ড ছিল না। আনিকা সেই সব মেশিন আর সেখানে রাখা বাক্সগুলোর ভিডিও রেকর্ডিং করল, যাতে কোনো আদালত এই সত্যকে অস্বীকার করতে না পারে। যখন সে বেসমেন্ট থেকে বাইরে আসছিল, তখন সে ডাক্তার খান আর সাকিবকে নিজেদের মধ্যে খুব ধীরে আর সন্দেহজনকভাবে কথা বলতে শুনল। তারা আনিকাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল, কারণ তাদের ভয় ছিল সে তাদের সব রহস্য খুব জলদি ফাঁস করে দেবে। ডাক্তার খান পরামর্শ দিল যে পরের দিনের সার্জারির সময় একটি দুর্ঘটনার নাটক করে আনিকাকে চিরতরে খামোশ করে দেওয়া যেতে পারে। আনিকা এইসব শুনে নিল এবং তার মুখে একটি কঠোর হাসি ফুটে উঠল, কারণ সে তাদের প্রতিটি চাল সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। সে সাথে সাথে ইন্সপেক্টর আরমানকে বার্তা পাঠাল যে কাল সকালে হাসপাতালে তার অতিরিক্ত পুলিশ ফোর্সের খুব প্রয়োজন হবে, কারণ বড় ধামাকা হতে চলেছে। আরমান তাকে ভরসা দিলেন যে সে এবং তার টিম সাদা পোশাকে হাসপাতালের প্রতিটি কোণে আগে থেকেই মোতায়েন থাকবে, যাতে কেউ বেঁচে ফিরতে না পারে। আনিকা রুমে ফিরে এলো এবং সে কিছু সময়ের জন্য নিজের চোখ বন্ধ করল, যাতে সে কালকের বড় লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। তার শরীর ক্লান্ত ছিল, কিন্তু তার মন ন্যায়ের আগুনে খুব দ্রুত জ্বলছিল এবং সে শান্তি পাচ্ছিল না।
সকালের প্রথম কিরণের সাথেই আনিকা নিজের টিমের একটি জরুরি বৈঠক ডাকল এবং সব ডাক্তারদের তাদের নতুন কার্যভার সম্পর্কে জানাল। সে ডাক্তার খানকে জেনে বুঝে এমন এক বিভাগে বদলি করে দিল যেখান থেকে সে কোনো সার্জিক্যাল ফাইল পর্যন্ত পৌঁছাতে পারত না। খান এই সিদ্ধান্তে খুব অগ্নিশর্মা হয়ে গেল এবং সে আনিকার ওপর নিজের শক্তির অপব্যবহার করার খুব গম্ভীর ও মিথ্যা অভিযোগ লাগাল। কিন্তু আনিকা খুব শান্তভাবে তাকে চুপ করিয়ে দিল এবং বলল এটি হাসপাতালের নতুন নিয়মের অধীনে পুরোপুরি বৈধ। সালেহা বেগম চৌধুরী এখন জ্ঞান ফিরে পাচ্ছিলেন, কিন্তু তিনি এখনও খুব দুর্বল ছিলেন এবং তার কথা বলতে খুব কষ্ট ও অসুবিধা হচ্ছিল। আনিকা তার কাছে গেল এবং তার কানে খুব ধীরে বলল যে তার কালো সাম্রাজ্যের দিন এখন পুরোপুরি শেষ হতে চলেছে। সালেহা বেগমের চোখে মৃত্যুর ভয় প্রথমবারের মতো দেখা গেল, কারণ তিনি বুঝতে পারছিলেন আনিকা এখন কোনো অবলা নারী ছিল না। আনিকা নার্সকে নির্দেশ দিল যে সে যেন রোগীর ২৪ ঘণ্টা নজরদারি করে এবং কোনো বাইরের ব্যক্তিকে দেখা করতে না দেয়। হাসপাতালের বাইরে এখন কিছু অনুসন্ধানী সাংবাদিকদের ভিড় জমতে শুরু করেছিল, যাদের আনিকা গোপনভাবে কিছু সূত্র আর তথ্য আগেই পাঠিয়ে দিয়েছিল। চৌধুরী সাম্রাজ্যের পতন এখন অনিবার্য ছিল। পরিবারের লোকজন মিডিয়ারে আকস্মিক ভিড় দেখে খুব বেশি ঘাবড়ে গিয়েছিল এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল। সাকিব মিডিয়াকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু সাংবাদিকরা তাকে প্রশ্নের জালে এমনভাবে বিদ্ধ করল যে তার কাছে কোনো সন্তোষজনক জবাব ছিল না। আনিকা জানালা দিয়েই সবকিছু দেখছিল এবং সে অনুভব করছিল যে ন্যায়ের চাকা এখন খুব দ্রুত ঘুরতে শুরু করেছে। আনিকা নিজের উকিলকে ডেকে সেই সব তথ্য প্রমাণ আইনিভাবে যাচাই করার প্রক্রিয়া শুরু করে দিল, যাতে সেগুলো আদালতে পুরোপুরি গ্রহণযোগ্য হয়। সে চৌধুরী গ্রুপের অ্যাকাউন্টগুলোর ফরেন্সিক অডিটেরও দাবি জানাল, যার ফলে কোটি কোটি টাকার কর ফাঁকি এবং মানি লন্ডারিংয়ের ঘটনা ফাঁস হয়ে গেল। এখন এই বিষয়টি কেবল একটি পারিবারিক বিবাদ হয়ে রইল না, বরং এটি একটি বিশাল জাতীয় পর্যায়ের কেলেঙ্কারি এবং অপরাধে পরিণত হল। আনিকা নিজের সুরক্ষার জন্য কিছু ব্যক্তিগত বডিগার্ডও মোতায়েন করে দিল, যারা প্রতিটি মুহূর্ত তার সাথে ছায়ার মতো থাকত। দুপুর হতে না হতেই হাসপাতালের পরিবেশ পুরোপুরি বদলে গেল এবং সেখানে কর্মরত প্রতিটি কর্মচারীর মনে হতে লাগল যে খুব বড় কিছু একটা হতে চলেছে। আনিকা তার টিমকে নির্দেশ দিল যেন তারা সব ঝুলে থাকা সার্জারিগুলো খুব সাবধানে সম্পন্ন করে এবং রোগীদের নিরাপত্তায় যেন কোনো ত্রুটি না রাখে। সে নিজেকে একটি শক্ত ঢালের মতো দাঁড় করিয়ে নিল, যাতে নির্দোষ মানুষরাই আগত ঝড় আর আইনি পদক্ষেপের কারণে কোনো ক্ষতির মুখে না পড়ে। তার সাহস দেখে আরও অনেক নার্স এবং ডাক্তাররাও এখন তার সমর্থনে প্রকাশ্যে এগিয়ে আসতে শুরু করল, যারা আগে খুব ভয়ে ছিল। আনিকা অনুভব করল যে শক্তি কেবল টাকা উপার্জনের মধ্যে নেই, বরং সেই শক্তিকে সত্য আর ন্যায় প্রতিষ্ঠার কাজে ব্যবহার করার মধ্যেই আসল মহানুভবতা লুকিয়ে আছে। সে নিজের ডায়েরিতে লিখল যে আজকের দিনটি ইতিহাসে সেই সব নারীদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে, যাদেরকে সমাজ আর পরিবার একসময় দুর্বল মনে করত। সাকিব আর তার বাবা শেষবারের মতো আনিকাকে হুমকি দেওয়ার চেষ্টা করল, কিন্তু আনিকা তাদেরকে নিজের অফিস থেকে চরম অপমান করে বের করে দিল। সে জানত যে এখন ওই লোকগুলো পুরোপুরি ভেঙে পড়েছে এবং তাদের পতন এখন পুরো দুনিয়ার সামনে খুব শীঘ্রই হতে চলেছে। আনিকা নিজের হাতে সেই চাবিটি নিল, যা হাসপাতালের মূল সার্ভার রুমের ছিল, এবং সে সেটি খুব শক্ত করে নিজের মুঠোর মধ্যে বন্ধ করে নিল। সে জানত তার কাছে যে ডেটা আছে তা চৌধুরী পরিবারের কফিনে শেষ পেরেক হিসেবে প্রমাণিত হবে এবং তাদেরকে কখনো ক্ষমা করা হবে না। সূর্য ডুবতে শুরু করেছিল এবং হাসপাতালের আলোগুলো জ্বলে উঠেছিল, কিন্তু আনিকার চোখে যে চমক ছিল তার যে কোনো আলোর চেয়েও বেশি উজ্জ্বল ছিল। সে নিজের পরবর্তী চালটি চালার জন্য ফোন তুলল এবং ইন্সপেক্টর আরমানকে একটি শেষ এবং খুব গুরুত্বপূর্ণ সংকেত দিল, যা সব কিছু বদলে দিতে যাচ্ছিল। সাকিব চৌধুরী নিজের রাজকীয় অফিসে খুব রাগে এদিক ওদিক পায়চারি করছিল এবং তার মুখ পুরোপুরি লাল হয়ে গিয়েছিল। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে আনিকার মতো সাধারণ একটি মেয়ে একদিন তার সামনে এত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সে নিজের সচিবকে তখনই ডেকে পাঠালো এবং তাকে আদেশ দিল আনিকার কেরিয়ার ধ্বংস করার জন্য যে কোনো পথ বের করতে। সে জানত যদি আনিকার ইমেজ নষ্ট করে দেওয়া যায়, তবে হাসপাতালের নিয়ন্ত্রণ তার কাছে ফিরে আসতে পারে। সাকিব ঢাকা শহরের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ আর প্রচারকদের সাথে একটি খুব গোপন বৈঠক ডাকল, যাতে তারা আনিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। সে তাদেরকে নির্দেশ দিল যেন সোশ্যাল মিডিয়ায় আনিকার ব্যাপারে মিথ্যে খবর এবং তার ডিগ্রির বিষয়ে সন্দেহ তৈরি করার মতো কথা ছড়িয়ে দেওয়া হয়। তার মূল উদ্দেশ্য ছিল আনিকাকে একজন প্রতারক এবং অযোগ্য ডাক্তার হিসেবে জনগণের সামনে তুলে ধরা, যাতে তার গ্রাহকযোগ্যতা পুরোপুরি শেষ হয়ে যায়। এটি ছিল তার শেষ এবং সবচেয়ে বিপজ্জনক চাল, যা সে নিজের ক্ষমতা বাঁচানোর জন্য চালছিল। কয়েক ঘন্টার মধ্যেই ইন্টারনেটে আনিকার বিরুদ্ধে একটি বিশাল প্রচারণা শুরু হয়ে গেল।
এবং মানুষ নানা ধরনের আজেবাজে কথা বলতে লাগল। অনেক ভুয়া অ্যাকাউন্ট থেকে দাবি করা হতে লাগল যে আনিকার চিকিৎসার ডিগ্রি পুরোপুরি নকল এবং সে টাকা দিয়ে এটি কিনেছে। কিছু পুরনো রোগীর ভিডিও প্রচার করা হলো, যেখানে তারা আনিকার ওপর ভুল চিকিৎসার খুব গুরুতর অভিযোগ করছিল। হাসপাতালের বাইরেও কিছু মানুষ জড়ো হয়ে গেল এবং তারা আনিকার পদত্যাগের দাবি তুলে জোরে জোরে স্লোগান দিতে লাগল। আনিকা নিজের কেবিনে বসে এই সব কিছু খুব শান্তভাবে দেখছিল এবং তার মুখে উদ্বেগের বিন্দুমাত্র কোনো রেখা ছিল না। সে জানত সাকিবের মতো কাপুরুষ লোক নিজের হার এত সহজে মেনে নেবে না এবং সে নিশ্চিতভাবেই নিচে নেমে আঘাত করবে। সে নিজের ল্যাপটপে সেই সব ভুয়া পোস্টের তালিকা তৈরি করল এবং সেগুলোর মূল উৎস শনাক্ত করার জন্য নিজের টিমকে সংকেত দিল। তার মানসিক শক্তি আর ধৈর্যই ছিল তার সবচেয়ে বড় শক্তি, যা তাকে প্রতিটি কঠিন সময়ে সঠিক পথ দেখাতে সাহায্য করত। সে সাথে সাথে আন্তর্জাতিক চিকিৎসা পরিষদের সভাপতির কাছে একটি গোপনীয় বার্তা পাঠাল এবং তাকে পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে খুব বিস্তারিতভাবে জানাল। আনিকার পরিচয় পুরো পৃথিবীতে একজন মহান সার্জন হিসাবে ছিল এবং তার কাছে অনেক মর্যাদাপূর্ণ পুরস্কারের রেকর্ড ছিল। পরিষদ সাথে সাথে একটি অফিসিয়াল বিবৃতি জারি করার সিদ্ধান্ত নিল, যাতে আনিকার সম্মান আর তার ডিগ্রির সত্যতা নিশ্চিত করা যায়। সাকিবের এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না যে আনিকার যোগাযোগ বিশ্বস্তরে কতটা গভীর আর শক্তিশালী ছিল। আনিকা হাসপাতালের সব প্রবীণ ডাক্তারদের নিজের কাছে ডাকল এবং তাদেরকে সেই সব টেকনিক্যাল প্রমাণের বিষয়ে খুব বিস্তারিত তথ্য দিল। সে জানালো কিভাবে সাকিবের লোকরা হাসপাতালের পুরনো ডেটা বদলে দেওয়ার চেষ্টা করছিল, যাতে তাকে দোষী সাব্যস্ত করা যায়। সব ডাক্তার আনিকার বুদ্ধিমত্তা আর দূরদর্শিতা দেখে খুব অবাক হয়ে গেল এবং তারা তাকে সঙ্গ দেওয়ার সিদ্ধান্ত নিল। এখন সাকিব হাসপাতালের ভেতরেও একা হয়ে পড়ছিল, কারণ তার অনৈতিকতা আর লোভ সবার সামনে ধীরে ধীরে প্রকাশিত হচ্ছিল। দুপুর নাগাদ আনিকা একটি বিশাল প্রেস কনফারেন্স ডাকল, যেখানে দেশের সব নামিদামি সংবাদ মাধ্যম আর সংবাদপত্রের সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলো। সে মঞ্চে আসা মাত্রই ক্যামেরার ফ্ল্যাশ আর প্রশ্নের ঝড়ে পুরো পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল। আনিকা বিন্দুমাত্র না ডরে নিজের সব আসল ডিগ্রি আর আন্তর্জাতিক স্তরে করা রিসার্চ পেপারের ফাইলগুলো সবার সামনে টেবিলের ওপর রাখল। সে একে একে সেই সব ভুয়া অভিযোগ খণ্ডন করল, যা গত 24 ঘণ্টা ধরে তার বিরুদ্ধে খুব পরিকল্পিতভাবে লাগানো হচ্ছিল। সে এমন একটি ভিডিও প্রদর্শন করল, যেখানে সাকিবের খুব ঘনিষ্ঠ একজনকে কিছু মানুষকে আনিকার বিরুদ্ধে বলার জন্য ঘুষ দিতে দেখা যাচ্ছিল। এই প্রমাণ এতটাই পোক্ত ছিল যে সেখানে উপস্থিত সব সাংবাদিক পুরোপুরি স্তব্ধ হয়ে গেল এবং সাকিবের আসল রূপ ফাঁস হয়ে গেল। আনিকা খুব স্পষ্ট ভাষায় বলল যে সে কেবল নিজের মর্যাদার জন্য নয়, বরং চিকিৎসা জগতের পবিত্রতার জন্য এই লড়াই লড়ছে। তার বক্তব্য সেখানে উপস্থিত প্রতিটি মানুষের মনে তার প্রতি অনেক বেশি সম্মান আর অটুট বিশ্বাস তৈরি করে দিল। সাকিব নিজের বাড়িতে বসে টিভি দেখছিল এবং সে নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারছিল না যে তার পরিকল্পনা এত শোচনীয়ভাবে ব্যর্থ হল। সে রাগে নিজের ফোন মেঝেতে আছাড় দিল এবং চিৎকার করতে লাগল, কারণ সে জানত এখন তার রক্ষা পাওয়া খুব কঠিন। আনিকার একটি চালই তার বোনা পুরো মাকড়সার জালকে তছনছ করে দিয়েছিল এবং তার বদনাম এখন পুরো শহরে ছড়িয়ে গিয়েছিল। পুলিশও এখন সাকিবের গতিবিধির ওপর নজর রাখতে শুরু করেছিল, কারণ তার বিরুদ্ধে দুর্নীতির অনেক নতুন মামলা নথিভুক্ত হয়েছিল। আনিকা অনুভব করল যে আপনি যখন সত্যের পথে চলেন, তখন পুরো দুনিয়ার কোনো শক্তি আপনার পথ আটকাতে পারে না এবং জয় অবশ্যই আপনার হবে। সে সেই সব ভুয়া রোগীদের পরিচয় ফাঁস করে দিল, যাদেরকে সাকিব টাকা দিয়ে মিথ্যে বয়ান দেওয়ার জন্য খুব ভুলভাবে তৈরি করেছিল। ওই লোকগুলো ক্যামেরার সামনে এসে নিজেদের অপরাধ স্বীকার করে নিল এবং জানালো কিভাবে সাকিব তাদেরকে ভয় দেখিয়েছিল আর হুমকি দিয়েছিল। আনিকার এই মহান জয় হাসপাতালের প্রতিটি কর্মচারীর মধ্যে একটি নতুন উদ্দীপনা আর নতুন শক্তির সঞ্চার করল। হাসপাতালের বোর্ড অফ ডিরেক্টরস একটি জরুরি বৈঠক ডাকল এবং সাকিব চৌধুরীকে তার পদ থেকে অবিলম্বে সরিয়ে দেওয়ার একটি বড় সিদ্ধান্ত নিল। তারা এখন বুঝতে পেরেছিল যে চৌধুরী নাম এখন তাদের ব্যবসার জন্য একটি বড় বোঝা আর অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছে। আনিকাকে সর্বসম্মতিক্রমে হাসপাতালের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও হিসেবে নিয়োগ দেওয়া হলো এবং তাকে সব প্রশাসনিক ক্ষমতা সঁপে দেওয়া হলো। এটি ছিল আনিকার জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ মোড়, যেখানে সে নিজের পুরনো শত্রুদের তাদের নিজেদের দাবার বোর্ডেই পুরোপুরি হারিয়ে দিল। সন্ধ্যা হতেই সাকিবের বাড়ির বাইরে মানুষের ভিড় জমে গেল, যারা তার গ্রেফতারের দাবি করছিল এবং খুব জোরে জোরে স্লোগান দিচ্ছিল। তার সামাজিক মর্যাদা এখন পুরোপুরি ধুলোয় মিশে গিয়েছিল এবং কেউ তার সাথে দাঁড়ানোর জন্য এগিয়ে আসছিল না। সে নিজের উকিলদের সাথে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু তারাও তাকে বাঁচাতে অস্বীকার করে দিল, কারণ প্রমাণ ছিল অনেক বেশি জোরালো আর স্পষ্ট। আনিকা নিজের অফিসের জানালা দিয়ে এই ভেঙে পড়া সাম্রাজ্যকে দেখছিল এবং তার নিজের পুরনো হাহাকার আর চোখের জলের সঠিক মূল্য এখন সে ফিরে পাচ্ছিল।
আনিকা ঠিক করল সে এই হাসপাতালকে এমন একটি প্রতিষ্ঠান বানাবে যেখানে গরিবদের চিকিৎসা পুরোপুরি বিনামূল্যে এবং খুব সম্মানজনকভাবে করা হবে। সে সাথে সাথে একটি নতুন নীতিমালা কার্যকর করল, যার আওতায় দুর্নীতিতে লিপ্ত যে কোনো কর্মচারীকে সাথে সাথে বরখাস্ত করার কড়া বিধান খুব কড়াকড়িভাবে যুক্ত করা হলো। হাসপাতালের প্রতিটি কোণ এখন ইতিবাচকতায় ভরে উঠেছিল এবং রোগীদের মুখে একটি নতুন আশা আর হাসি আবার দেখা যেতে লাগল। আনিকার এই সফলতা কেবল তার ব্যক্তিগত জয় ছিল না, বরং এটি পুরো সমাজে ছড়িয়ে থাকা অন্যায়ের বিরুদ্ধে একটি খুব কড়া আর ঐতিহাসিক চড় ছিল। সাকিবের বাবা, যিনি এখন পর্যন্ত পর্দার আড়াল থেকে খেলা চালছিলেন, তিনিও এখন খুব ভয় পেয়ে গেলেন এবং তিনি আনিকার সাথে আপস করার চেষ্টা করলেন। তিনি আনিকাকে কোটি কোটি টাকার অফার দিলেন যাতে সে পুলিশের কাছে দেওয়া অভিযোগ ফিরিয়ে নেয় এবং বিষয়টি এখানেই মিটমাট করে ফেলা হয়। আনিকা তাকে খুব কড়া জবাব দিয়ে বলল যে ন্যায় বিচার কখনোই বাজারে বিক্রি হওয়ার মতো কোনো বস্তু নয় যা তিনি নিজের সম্পদ দিয়ে কিনতে পারবেন। সে তাদেরকে নিজের অফিস থেকে বের হওয়ার পথ দেখিয়ে দিল এবং সতর্ক করে দিল যে এখন তাদেরকে নিজেদের প্রতিটি পাপের হিসাব আইনের কাছে দিতেই হবে। আনিকা নিজের টিমকে সেই সব রোগীদের তালিকা তৈরি করার আদেশ দিল যাদেরকে চৌধুরী পরিবার গত কয়েক বছর ধরে অনেক বেশি শোষণ করেছিল। সে চাইছিল সেই সব নির্দোষ মানুষরা যেন কেবল ন্যায় না পায়, বরং তাদের যেন যথাযথ ক্ষতিপূরণও দেওয়া হয়, যাতে তাদের জীবন আবার সুন্দর হয়ে উঠতে পারে। তার এই পদক্ষেপ হাসপাতালের ইতিহাসে একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা ছিল, যা পুরনো সব ভুল রীতিনীতিকে পুরোপুরি গোড়া থেকে শেষ করে দিল। আনিকার দূরদর্শিতা আর তার দয়া তাকে হাসপাতালের ছোট বড় প্রতিটি কর্মচারীর প্রিয় আর সবচেয়ে সম্মানিত নেতা বানিয়ে দিয়েছিল। রাতের বেলায় আনিকা সালেহা বেগম চৌধুরীর রুম পরিদর্শনে গেল, যিনি এখনও নিজের রোগের সাথে লড়াই করছিলেন এবং খুব অসহায় অবস্থায় ছিলেন। সালেহা বেগম আনিকার দিকে তাকালেন এবং তার চোখে এখন অহংকারের জায়গায় একটি খুব গভীর অনুতাপ আর মৃত্যুর আতঙ্ক স্পষ্ট দেখা যাচ্ছিল। আনিকা তার হাত খুব ধীরে ধরল এবং তাকে জানালো যে তার ছেলে কিভাবে নিজের পুরো সম্মানকে নিজের হাতেই আগুনে পুড়িয়ে দিল। সালেহা বেগম কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু তার গলা থেকে কেবল একটি ধীর হাহাকার বের হল এবং তার চোখ দিয়ে অনুতাপের জল বইতে লাগল। আনিকা নার্সকে নির্দেশ দিল যেন সে সালেহা বেগমের দেখাশোনায় কোনো ত্রুটি না রাখে, কারণ একজন ডাক্তার হিসেবে তার কর্তব্য রোগীর প্রাণ বাঁচানোই। সে শিক্ষা দিল যে ঘৃণার জবাব ঘৃণা দিয়ে নয়, বরং নিজের কাজের শ্রেষ্ঠত্ব আর নৈতিকতা দিয়ে দিতে হয়, যা হচ্ছে সবচেয়ে বড় প্রতিশোধ। আনিকার এই ব্যবহার হাসপাতালের অন্য ডাক্তারদের মনেও খুব গভীর প্রভাব ফেলল এবং তারা তাকে নিজেদের আদর্শ হিসেবে মেনে নিল। সে এখন কেবল একজন সফল সার্জন ছিল না, বরং এমন একজন পথপ্রদর্শক হয়ে উঠেছিল যে সত্যের শক্তিতে অটুট বিশ্বাস খুব গর্বের সাথে রাখত। পরের দিনের সকাল হাসপাতালের জন্য একটি নতুন যুগের সূচনা নিয়ে এলো এবং চারদিকে একটি নতুন শান্তি আর শৃঙ্খলার অভিজ্ঞতা প্রতিটি মানুষ করতে লাগল। আনিকা নিজের অফিসে একটি সাধারণ জীবন কাটানোর সংকল্প নিল এবং সব অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সেই টাকা চিকিৎসার সরঞ্জামের ওপর খরচ করার সিদ্ধান্ত নিল। সে একটি নতুন গবেষণা ল্যাবরেটরির ভিত্তিপ্রস্তর স্থাপন করল, যেখানে বিরল রোগের চিকিৎসার ওপর কাজ করা যেতে পারে, যাতে ভবিষ্যতে কাউকে অসহায়ভাবে ঘুরে বেড়াতে না হয়। আনিকার প্রতিটি পরিকল্পনা এখন খুব সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছিল এবং তার শত্রুদের কাছে এখন আর কোনো সুযোগ অবশিষ্ট ছিল না। সাকিব শেষ পর্যন্ত একটি খুব কাপুরুষোচিত পদক্ষেপ নিয়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু আনিকার সতর্কতা তার এই পরিকল্পনাকেও পুরোপুরি ব্যর্থ করে দিল। সে আগেই পুলিশকে জানিয়ে রেখেছিল যে সাকিব বিদেশে পালিয়ে যেতে পারে, তাই বিমানবন্দরেই তাকে খুব অপমানের সাথে গ্রেফতার করে নেওয়া হলো। তার গ্রেফতারের খবর আগুনের মতো পুরো দেশে ছড়িয়ে পড়ল এবং মানুষ আনিকার সাহসের অনেক বেশি প্রশংসা করল। আনিকা এটিকে নিজের জয় না বলে সেই বিশ্বাসের জয় হিসেবে আখ্যা দিল, যা সে 5 বছর আগে নিজের মনে খুব গভীরভাবে লালন করেছিল। যখন সাকিবকে হাতকড়া পরিয়ে হাসপাতালের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেখানে উপস্থিত প্রতিটি মানুষ দেখল কিভাবে অহংকারের অন্ত খুব ভয়ঙ্কর হয়। আনিকা বারান্দা থেকে এই সব কিছু দেখছিল এবং তার সেই দিনের কথা মনে পড়ল যখন তাকে এই গেট দিয়েই ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। আজ সময় নিজের চক্র পূর্ণ করেছে এবং ন্যায়ের দেবী নিজের তলোয়ার দিয়ে অন্যায়ের সমূলে বিনাশ করে দিয়েছেন। আনিকার মুখে একটি খুব গভীর শান্তি ছিল,
যা কেবল সেই সব মানুষরাই পায় যারা কঠিন সংগ্রামের পর সত্যকে লাভ করে। আনিকা নিজের পুরনো ডায়েরিতে একটি নতুন পাতা খুলল এবং তাতে খুব সুন্দর অক্ষরে লিখল যে সংগ্রাম কখনো বৃথা যায় না, যদি উদ্দেশ্য সৎ থাকে। সে অনুভব করল তার 5 বছরের তপস্যা এখন পূর্ণ হয়েছে, কিন্তু তার দায়িত্ব এখন আরও বেড়ে গিয়েছে, কারণ তাকে সেবা করতে হবে। সে নিজের পরিবারের সেই তিক্ত স্মৃতিগুলোকে এখন সব সময়ের জন্য পেছনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল, যাতে সে একটি নতুন এবং খুব উজ্জ্বল সূচনা করতে পারে। হাসপাতালের প্রতিটি দেওয়াল এখন আনিকার নাম আর তার কাজের জয়ধ্বনিতে অনেক বেশি গর্বিত আর সুন্দর অনুভব করছিল। পুলিশের তদন্তে আরও জানা গেল যে সাকিব অনেক বছর ধরে হাসপাতালের ফান্ড তছরূপ করেছিল এবং অনেক বেনামি সম্পত্তি নিজের নামে খুব গোপন উপায়ে কিনেছিল। আনিকা সেই সব সম্পত্তি বাজেয়াপ্ত করার এবং সেগুলোকে হাসপাতালের কল্যাণমূলক কাজে লাগানোর জন্য একটি খুব জোরালো আইনি আবেদন আদালতের সাথে সাথে দাখিল করল। সরকারও আনিকার প্রচেষ্টার প্রশংসা করল এবং তাকে চিকিৎসা ক্ষেত্রে উন্নতির জন্য একজন বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করার প্রস্তাব খুব সম্মানের সাথে দিল। আনিকা এই দায়িত্ব গ্রহণ করল যাতে সে পুরো দেশের স্বাস্থ্য ব্যবস্থায় একটি খুব বড় আর ইতিবাচক পরিবর্তন আনতে পারে। পুরো হাসপাতাল চত্বরে এখন খুশির আমেজ ছিল এবং পুরনো ভয়ে থাকা কর্মচারীরাও এখন প্রাণ খুলে নিজেদের বিচার বুদ্ধি আনিকার সামনে খুব বিশ্বাসের সাথে রাখছিল। আনিকা প্রতিটি বিভাগ পরিদর্শন করল এবং ব্যক্তিগতভাবে নার্স আর পরিচ্ছন্নতা কর্মীদের সাথে কথা বলল, যাতে সে তাদের সমস্যাগুলো খুব কাছ থেকে বুঝতে পারে আর সমাধান করতে পারে। সে এটি প্রমাণ করে দিল যে একজন প্রকৃত নেতা তিনিই হন যিনি নিজের সাথে কাজ করা প্রতিটি মানুষের আত্মসম্মান রক্ষা খুব সততার সাথে করেন। তার কাহিনী এখন সংবাদপত্রের প্রধান পাতায় একটি অনুপ্রেরণামূলক উদাহরণ হিসেবে ছাপা হচ্ছিল, যা পড়ে লাখ লাখ মেয়ে অনুপ্রাণিত হচ্ছিল। হাসপাতালের বাতাসে একটি অদ্ভুত গাম্ভীর্য অনুভূত হচ্ছিল, কারণ সালেহা বেগম চৌধুরীর অবস্থা হঠাৎ খুব খারাপ হতে শুরু করেছিল। তার হৃদস্পন্দন অনিয়মিত হচ্ছিল এবং ভেন্টিলেটরের মেশিনগুলো জোরে জোরে সতর্ক সংকেত দিচ্ছিল। সেখানে উপস্থিত নার্স আর জুনিয়র ডাক্তাররা ঘাবড়ে গিয়ে এদিকে ওদিকে ছুটছিল, কারণ পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গিয়েছিল। আনিকিকে সাথে সাথে জানানো হলো এবং সে খুব শান্ত পায়ে আইসিইউর দিকে এগিয়ে গেল, যেন এই মুহূর্তটির আভাস সে আগে থেকেই পেয়েছিল। সাকিব চৌধুরী হাসপাতালের করিডোরে পাগলের মতো পায়চারি করছিল এবং তার মুখ ভয়ের চোটে একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। একদিকে তার মায়ের প্রাণ বিপন্ন ছিল, আর অন্যদিকে পুলিশের তদন্তের জাল তার চারদিকে খুব শক্তভাবে আটকে যাচ্ছিল। হাসপাতালের অন্য দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদেরও একে একে তাদের কেবিন থেকে বের করে আনা হচ্ছিল এবং তাদের কম্পিউটারগুলো তদন্তের জন্য সাথে সাথে বাজেয়াপ্ত করা হচ্ছিল। চৌধুরী সাম্রাজ্যের পতন এখন কেবল সময়ের ব্যাপার ছিল, কারণ সত্য উন্মোচিত হয়ে গিয়েছিল। আনিকা সালেহা বেগমের শরীরের ভেতরের সেই মূল ধমনীকি খুব সাবধানে জুড়ে দিল, যা পুরোপুরি ফেটে গিয়েছিল এবং প্রাণঘাতী প্রমাণিত হচ্ছিল। তার একাগ্রতা এতটাই গভীর ছিল যে বাইরের হাঙ্গামা আর গোলমালের কোনো শব্দই সে শুনতে পাচ্ছিল না। সে জানত সালেহা বেগমের বেঁচে থাকা তার জন্য ন্যায়বিচার পাওয়ার একটি উপায় ছিল, কারণ সে তাকে গড়াদের পেছনে দেখতে চেয়েছিল। মৃত্যু তাকে শাস্তি থেকে বাঁচিয়ে দিত, কিন্তু আনিকা চাইছিল এই মহিলা নিজের পাপের শাস্তি এই দুনিয়াতেই ভোগ করুক। অপারেশন থিয়েটারের বাইরে মোতায়েন থাকা নিরাপত্তা রক্ষীরা পুলিশকে রোখার চেষ্টা করল, কিন্তু তাদেরকে সাথে সাথে নিরস্ত্র করে দেওয়া হলো এবং হেফাজতে নিয়ে নেওয়া হলো। পুলিশ হাসপাতালের রেকর্ড রুমের উপরও কবজা করে নিল, যেখান থেকে তারা মানব অঙ্গ পাচারের সাথে যুক্ত আরও অনেক চাঞ্চল্যকর প্রমাণ উদ্ধার করল। সাকিবের বাবা নিজের উকিলদের ফোন করার চেষ্টা করল, কিন্তু তাদের নেটওয়ার্ক পুরোপুরি জ্যাম করে দেওয়া হয়েছিল, যাতে তারা কোনো ষড়যন্ত্র করতে না পারে। এখন চৌধুরী পরিবারের কাছে লুকানোর মতো কোনো নিরাপদ জায়গা অবশিষ্ট ছিল না। আনিকা সার্জারির সবচেয়ে চ্যালেঞ্জিং অংশটি পূর্ণ করে ফেলেছিল এবং এখন সে রোগীর শরীরকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়ায় ব্যস্ত ছিল। সে দেখল সালেহা বেগমের হৃৎস্পন্দন এখন স্থির হচ্ছে এবং তার রক্তচাপও ধীরে ধীরে স্বাভাবিক সীমার মধ্যে ফিরে আসতে শুরু করেছে। আনিকা একটি গভীর শ্বাস নিল এবং নিজের সহকারী ডাক্তারদের সেলাই করার শেষ প্রক্রিয়াটি সম্পন্ন করার খুব শান্ত নির্দেশ দিল। তার মুখে জয়ের কোনো অহংকার ছিল না, বরং একটি গভীর তৃপ্তি ছিল যে সে নিজের কর্তব্য পালন করেছে। যখন আনিকা অপারেশন থিয়েটার থেকে বাইরে বের হল, তখন সে দেখল সাকিব আর তার বাবাকে পুলিশের গাড়ির দিকে খুব অপমানজনকভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। হাসপাতালের কর্মচারী আর রোগীরা এই সব দেখে অবাক ছিল, কারণ তারা কখনো ভাবেনি যে এত ক্ষমতাশালী মানুষরা এভাবে গ্রেফতার হবে। আনিকা ইন্সপেক্টর আরমানের দিকে তাকালো এবং তিনি মাথা নেড়ে সংকেত দিলেন যে সব মূল অপরাধী এখন আইনের নাগালে চলে এসেছে।
আনিকা নিজের পোর্টটি ঠিক করল এবং নিজের কেবিনের দিকে পা বাড়াল, কারণ তার কাজ এখনও বাকি ছিল। হাসপাতালের ভেতরে এখন একটি নতুন ব্যবস্থা কার্যকর করা হচ্ছিল এবং পুলিশের একটি টিম এখনও সেখানে প্রমাণ সংগ্রহের কাজে ব্যস্ত ছিল। আনিকা সব সৎ ডাক্তার আর নার্সদের সম্বোধন করল এবং তাদেরকে আশ্বাস দিল যে হাসপাতাল এখন খুব নিরাপদ আর স্বচ্ছভাবে কাজ করবে। সে ঘোষণা করল যে আগের সব ভুল সিদ্ধান্ত বদলে দেওয়া হবে এবং রোগীদের স্বার্থরক্ষাকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। কর্মচারীরা আনিকার কথাকে করতালির মাধ্যমে স্বাগত জানাল, কারণ তারা খুশি ছিল। সন্ধ্যা হতে হতে পুরো শহরে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে চৌধুরী হাসপাতালে একটি বিশাল অঙ্গপাচার চক্রের পর্দাফাঁস পুলিশ করে দিয়েছে। সংবাদ চ্যানেলগুলোতে আনিকার বীরত্ব আর তার বুদ্ধিমত্তার কাহিনী বারবার দেখানো হচ্ছিল, যে এই পুরো কেলেঙ্কারি ফাঁস করতে বড় ভূমিকা পালন করেছে। মানুষ আনিকিকে একজন নায়িকা হিসেবে দেখছিল, যে কেবল একজন ডাক্তার নয়, বরং একজন ন্যায় বিচারক নাগরিক হিসেবেও সমাজের সেবা করেছে। আনিকা অবশ্য নিজেকে মিডিয়া থেকে দূরে রাখল এবং নিজের কাজে পুরো মনোযোগ দিল। জেলের কুঠুরিতে সাকিব খুব হতাশা আর রাগে দেওয়ালের ওপর ঘুষি মারছিল, কারণ সে নিজের এই বরবাদ হওয়ার ওপর বিশ্বাস করতে পারছিল না। তার বারবার আনিকার সেই শান্ত মুখটি মনে পড়ছিল, যে তাকে নিজেরই চাইলে এমনভাবে ফাঁসিয়ে দিল যে সে আর বের হতে পারল না। সে অনুভব করল যে সে আনিকাকে খুব অবজ্ঞা করেছিল এবং এটিই তার সবচেয়ে বড় ভুল প্রমাণিত হল, যা তার সবকিছু কেড়ে নিল। তার ধন সম্পদ আর তার প্রভাব এখন তার কোনো কাজে আসছিল না। সালেহা বেগমকে এখন আইসিইউতে শিফট করা হয়েছিল, যেখানে তার অবস্থার ওপর ক্রমাগত নজর রাখা হচ্ছিল, যাতে কোনো জটিলতা তৈরি না হয়। আনিকা তার বিছানার পাশে গেল এবং সে অনুভব করল যে এই মহিলা এখন কেবল একজন অসুস্থ বৃদ্ধা, যার কাছে এখন কোনো শক্তি অবশিষ্ট নেই। আনিকা ভাবল কিভাবে সময় মানুষকে তার কর্মের ফল খুব অদ্ভুত আর অপ্রত্যাশিত উপায় এই জীবনেই ফিরিয়ে দেয়। সে নার্সকে ওষুধের নতুন চার্ট দিল এবং সেখান থেকে খুব গাম্ভীর্যের সাথে বেরিয়ে গেল। আনিকা নিজের উকিলের সাথে কথা বলল এবং সেই সব ভুক্তভোগীদের আইনি সহায়তার জন্য একটি বিশেষ তহবিল গঠন করার খুব মহৎ সিদ্ধান্ত নিল। সে চাইছিল চৌধুরী পরিবারের বাজেয়াপ্ত করা সম্পত্তির ব্যবহার সেই সব মানুষের পুনর্বাসনের জন্য করা হোক, যাদেরকে তারা অনেক কষ্ট দিয়েছিল। তার এই উদ্যোগে সমাজের প্রতিটি স্তর খুব প্রশংসা করল এবং সরকারও এতে নিজের পুরো সহযোগিতা দেবার প্রতিশ্রুতি আনিকাকে দিল। আনিকা এখন কেবল একজন ডাক্তার ছিল না, বরং সে সামাজিক ন্যায়ের মূর্ত প্রতীক ছিল। হাসপাতালের ভেতরে যে ভয়ের পরিবেশ ছিল তা এখন পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল এবং সেখানে কাজ করা মানুষরা খুব গর্ব অনুভব করছিল। আনিকা একে একে সেই সব ফাইলগুলো পরীক্ষা করল যেগুলোতে গত কয়েক বছরের সন্দেহজনক লেনদেন আর ভুল সার্জারির পুরো রেকর্ড খুব গোপন রাখা হয়েছিল। সে নিশ্চিত করল যে প্রতিটি অপরাধী যেন তার কর্মের সঠিক শাস্তি পায় এবং কোনো নির্দোষের যেন কোনো ক্ষতি না হয়। তার নেতৃত্ব দেওয়ার দক্ষতা এতটাই কার্যকর ছিল যে হাসপাতালের কাজকর্ম এখন খুব সুশৃঙ্খলভাবে চলছিল। রাতের অন্ধকারে আনিকা নিজের বাবা মায়ের ছবির সামনে একটি প্রদীপ জ্বালাল এবং তাদের কাছে শক্তি দেওয়ার জন্য খুব আবেগপ্রবণ হয়ে প্রার্থনা করল। তার অনুভব হল তার আত্মার উপর যে বোঝা গত 5 বছর ধরে ছিল তা এখন ধীরে ধীরে কমে আসছে এবং সে শান্তি পাচ্ছে। সে নিজের ডায়েরিতে লিখল যে প্রতিশোধের শেষ কেবল বিনাশে নয়, বরং একটি নতুন সৃজন আর ন্যায় প্রতিষ্ঠায় হওয়া উচিত। আনিকা নিজের জানলা দিয়ে শহরের আলো দেখল এবং সাথে একটি নতুন আশা ছিল। পরের দিন সকালে যখন আনিকা হাসপাতালে পৌঁছল, তখন সে দেখল রোগীদের লাইন আগে থেকে আরও বেশি লম্বা ছিল, কারণ মানুষের বিশ্বাস এখন ফিরে এসেছে। সে প্রতিটি রোগীর সাথে হাসি মুখে কথা বলল এবং তাদেরকে ভরসা দিল যে তারা এখানে শ্রেষ্ঠ চিকিৎসা খুব কম খরচে আর পুরো স্বচ্ছতার সাথে পাবে। হাসপাতালের কর্মচারীরা আনিকার এই ব্যবহারে, আনিকার এই একাগ্রতা আর ত্যাগ দেখে সবাই খুব অনুপ্রাণিত হল এবং তারাও নিজেদের কাজে জান-প্রাণ লাগিয়ে দিল। আনিকা প্রমাণ করে দিল যে সত্যের ভিত্তি কখনো ধসে পারে না। সাকিবের বাবা জেল থেকেই নিজের অসুস্থতার বাহানা বানিয়ে জামিন পাওয়ার চেষ্টা করল, কিন্তু ডাক্তারদের একটি বিশেষ টিম তার চালাকি ধরে ফেলল। আনিকা পরিষ্কার করে দিয়েছিল যে আইনের চোখে সবাই সমান এবং কোনো অপরাধীকে তার বয়স বা প্রতিপত্তির কারণে কোনো ছাড় দেওয়া উচিত নয়। জজ সাহেবও আনিকার যুক্তি আর পুলিশের জমা দেওয়া প্রমাণগুলোকে খুব জোরালো বলে মনে করলেন এবং জামিনের আবেদন সাথে সাথে নাকচ করে দিলেন।
এখন চৌধুরী পরিবারের কাছে সাজার পথ ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না। আনিকা হাসপাতালের এক কোণে সেই সব মানুষদের জন্য একটি ছোট স্মৃতিস্তম্ভ বানানোর সিদ্ধান্ত নিল, যারা চৌধুরী পরিবারের অত্যাচারের কারণে প্রাণ হারিয়েছিল। এই স্মৃতিস্তম্ভ আগত প্রজন্মকে মনে করিয়ে দেবে যে লোভ আর অহংকারের শেষ সবসময় খুব খারাপ আর ধ্বংসাত্মক হয়। আনিকার এই ভাবনা মানুষের মনে তার প্রতি শ্রদ্ধা বহুগুণ বাড়িয়ে দিল এবং তাকে একজন ত্রাতার মর্যাদা দিল। সে দেখিয়ে দিল যে একজন দৃঢ় চরিত্রের মানুষই শেষ পর্যন্ত বিজয়ী হয়। গল্পের এই পর্যায়ে আনিকা নিজের পুরনো বাড়ির চাবিগুলো বের করল, যা চৌধুরী পরিবার খুব অন্যায়ভাবে দখল করে রেখেছিল। সে সেই বাড়িতে আবার প্রবেশ করল এবং নিজের পুরনো স্মৃতিগুলো ঝালিয়ে নিল, যা সময়ের ধুলোর নিচে কোথাও গভীরে চাপা পড়ে গিয়েছিল। সে অনুভব করল যে সে আর সেই আগের দুর্বল আনিকা নয়, বরং সে এখন এক সিংহী যে নিজের জঙ্গল আবার জয় করে নিয়েছে। তার চোখে ভবিষ্যতের জন্য অনেক বড় বড় স্বপ্ন আর উঁচু সংকল্প ছিল। সালেহা বেগমের চোখের সামনে ধীরে ধীরে আলো ফুটে উঠতে লাগল এবং সে তার চারদিকে মেশিনের বিপ শব্দ শুনতে পেল। সফল অপারেশনের পর আনিকা সেখানেই দাঁড়িয়েছিল এবং তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা আর শান্তি দেখা যাচ্ছিল। সালেহা বেগম কথা বলার চেষ্টা করল, কিন্তু তার গলা পুরোপুরি শুকিয়ে গিয়েছিল এবং শরীরে প্রচণ্ড দুর্বলতা অনুভব করছিল। আনিকা তাকে সাহায্য করল, কিন্তু তার স্পর্শে সেই পুরনো মমতা একদমই ছিল না যা একসময় থাকত। সালেহা বেগম পুরোপুরি জ্ঞান ফিরে পাওয়া মাত্রই ঘরের দরজা খুলল এবং পুলিশ কর্মকর্তাদের একটি পুরো টিম ভেতরে ঢুকল। আনিকা খুব শান্তভাবে সালেহা বেগমকে জানাল যে তার কালো সাম্রাজ্য এখন পুরোপুরি ধুলোয় মিশে গিয়েছে। তার ছেলে সাকিবকে আগেই গড়াদের পেছনে পাঠানো হয়েছে এবং সালেহার বিরুদ্ধেও সব প্রমাণ পেশ করা হয়েছে। সালেহা বেগমের চোখে ভয় আর অসহায়ত্ব স্পষ্ট দেখা যাচ্ছিল, কারণ এখন তার কাছে কোনো ক্ষমতা ছিল না। আনিকা সালেহা বেগমের কাছে ঝুঁকে তাকে সেই দিনটির কথা মনে করিয়ে দিল যখন সে তাকে খুব নিষ্ঠুরভাবে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছিল। সে তাকে জানালো কিভাবে সে নিজের পরিশ্রমার লড়াই দিয়ে নিজেকে এই পর্যায়ে নিয়ে এসেছে যাতে সে বিচার পায়। সালেহা বেগমের কাছে নিজের সাফাই দেওয়ার মতো একটা শব্দও ছিল না এবং তার নিঃশ্বাস ভারী হতে লাগল। ঘরে উপস্থিত প্রতিটি মানুষ আনিকার শক্তি আর অটুট সাহস দেখে পুরোপুরি অবাক হয়ে গেল। চৌধুরী পরিবারের সব ব্যাংক অ্যাকাউন্ট আগেই সিল করে দেওয়া হয়েছিল এবং তাদের সম্পত্তি সরকারি দখলে নেওয়া হয়েছিল। আনিকা হাসপাতালের কর্মচারীদের সম্বোধন করে তাদের বিশ্বাস জোগাল যে এখন থেকে এখানে কোনো ভুল কাজ হতে পারবে না। সে একে একে সেই সব ভুক্তভোগীদের পরিবারকে ডাকল যারা এই পরিবারের নিষ্ঠুরতার কারণে অনেক কিছু হারিয়েছিল। পুরো শহর এখন আনিকাকে এক নতুন আশা হিসেবে দেখছিল, যে অন্যায়কে পুরোপুরি গোড়া থেকে উপড়ে ফেলেছে। সাকিব জেলের ভেতরে বসে নিজের কৃতকর্মের জন্য অনুতাপ করছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সে আনিকার সাথে দেখা করার আকুতি জানালো, কিন্তু আনিকা তার সাথে দেখা করতে পরিষ্কার মানা করে দিল, কারণ তার সাথে সাকিবের সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। সাকিবের বাবাকেও পুলিশ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করে নিল, যার ফলে পুরো পরিবারের পতন এখন নিশ্চিত হয়ে গেল। আনিকা নিজের ডায়েরির পাতায় জয়ের শেষ কাহিনী লিখল, যা আগত সময়ের জন্য এক বড় দৃষ্টান্ত হতে চলেছিল। হাসপাতালের করিডোরে আনিকা খুব আত্মবিশ্বাসের সাথে হাঁটছিল এবং তার নজর কেবল ভবিষ্যতের দিকে ছিল। সে সালেহা বেগমকে জেলের ওয়ার্ডে স্থানান্তর করার আদেশ দিল, যাতে সে নিজের পাপের প্রায়শ্চিত্ত বাকি জীবনে করতে পারে। আনিকা অনুভব করল যে তার বছরের পর বছর ধরে করা তপস্যা আর ন্যায়ের খোঁজ এখন শেষ এবং সবচেয়ে সুখকর পর্যায়ে পৌঁছেছে। সে হাসপাতালের জানালা দিয়ে অস্তগামী সূর্যকে দেখল এবং এক নতুন সকালের প্রস্তুতি নেওয়ার মনস্থির করল। আনিকা যখন হাসপাতালের প্রধান সিন্দুক খুলল, তখন সে অনেক এমন ফাইল পেল যা গোপন রাজনৈতিক সম্পর্কের গভীরতা প্রকাশ করছিল। সে বুঝতে পারল এই লড়াই কেবল চৌধুরী পরিবারের বিরুদ্ধে ছিল না, বরং এটি পুরো দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে এক বড় যুদ্ধের ডাক ছিল। সে ভাবতে লাগল, সমাজে এমন কত শত নারী আছে যারা আজও এই ধরনের অত্যাচারের মুখ বুজে সহ্য করছে। সে ওই ফাইলগুলো খুব সাবধানে একটি ব্যাগে রাখল, যাতে সে সেগুলো শহরের প্রধান বিচারপতির হাতে নিজে তুলে দিতে পারে। সাকিবের বাবা, যার নিজের প্রতিপত্তির ওপর খুব অহংকার ছিল, এখন সে হাজতের মেঝেতে বসে নিজের কপালকে খুব বেশি অভিশাপ দিচ্ছিল। আনিকা তার সামনে আসলো এবং তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল যে টাকার জৌলুস কখনো সত্যের আলোকে ঢেকে রাখতে পারে না। তিনি আনিকাকে হুমকি দেওয়ার শেষ চেষ্টা করলেন, কিন্তু আনিকার নির্ভীক হাসি তার সব হুমকিকে অকেজো আর খুব ফাঁপা করে দিল। আইনের চাকা এখন এত দ্রুত ঘুরছিল যে তাকে আটকানোর সাহস কোনো অপরাধীর ছিল না।
হাসপাতালের নার্স আর জুনিয়র ডাক্তাররা আনিকাকে নিজেদের আদর্শ মানতে শুরু করেছিল এবং তারা তার প্রতিটি নির্দেশ খুব হাসিমুখে পালন করছিল। এক প্রবীণ নার্স যে আনিকার অপমান নিজের চোখে দেখেছিল, সে তার কাছে আসলো এবং আবেগপ্রবণ হয়ে তার সাহসের অনেক প্রশংসা করল। আনিকা তাকে জড়িয়ে ধরল এবং বলল যে এই জয় তাদের সবার, যারা কঠিন সময়েও নিজেদের নৈতিকতা আর মানবতা হারায়নি। হাসপাতালে এখন এক নতুন উৎসাহ আর ইতিবাচক শক্তির সঞ্চার হচ্ছিল, যা রোগীদের জন্য খুব সুখকর ছিল। সালেহা বেগম জেলের হাসপাতাল ওয়ার্ডে শুয়ে শুয়ে নিজের গত ভুলগুলো নিয়ে গুরুত্ব দিয়ে বিচার করল এবং তার নিজের নিষ্ঠুরতার কথা ভেবে অনেক অনুশোচনা হতে লাগল। সে নিজের উকিলকে ডাকল এবং নিজের পুরো সম্পত্তি আনিকার নামে করে দেওয়ার নথিপত্রে সই করার ইচ্ছা প্রকাশ করল। যদিও আনিকার ওই টাকার কোনো লোভ ছিল না, তবু সে ওই সম্পত্তি গরিবদের বিনামূল্যে চিকিৎসার কাজে ব্যবহার করার দৃঢ় সিদ্ধান্ত নিল। চৌধুরী পরিবারের পতন কেবল আইনের মারে হয়নি, বরং তাদের নিজেদের কর্মের ভারী বোঝা থেকেও হয়েছিল। স্থানীয় সংবাদপত্রগুলোতে আনিকার এই বিশাল সফলতার খবর খুব গুরুত্বের সাথে ছাপা হলো, যার ফলে তার সম্মান চারদিকে ছড়িয়ে গেল। মুখ্যমন্ত্রীও আনিকাকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানালেন এবং তাকে চিকিৎসা সেবায় করা সংস্কারের জন্য সম্মানিত করার সিদ্ধান্ত নিলেন। সাকিবের উকিলরা জামিনের জন্য অনেক হাত পা ছুড়ল, কিন্তু জজ সাহেব তাদের সব যুক্তি পুরোপুরি নাকচ করে দিলেন। আনিকা এখন এমন এক শক্ত দেওয়াল হয়ে গিয়েছিল, যার সাথে ধাক্কা খাওয়া মানে যে কোনো অপরাধীর জন্য নিজের মৃত্যুকে নিজে ডেকে আনা। রাতের বেলা যখন হাসপাতালে শান্তি নেমে আসলো, আনিকা নিজের পুরনো ক্ষতগুলোতে হাত বুলিয়ে অনুভব করল যে সেগুলো এখন পুরোপুরি সেরে গিয়েছে। সে সেই সব রাতগুলোর কথা মনে করল, যখন সে যন্ত্রণায় কাতরাত আর কেউ তার খবর নিত না। কিন্তু আজ সে কেবল নিজের সম্মান ফিরে পায়নি, বরং সমাজের সেই সব শোষিত মানুষকেও এক নতুন দিশা দেখিয়েছে। তার জয় কেবল এক ব্যক্তিগত প্রতিশোধ ছিল না, বরং এটি মানবতার জন্য লড়া এক অনেক বড় আর ঐতিহাসিক নৈতিক লড়াই ছিল। হঠাৎ হাসপাতালের বিদ্যুৎ কিছু সময়ের জন্য চলে গেল এবং আনিকার মনে হল হয়তো চৌধুরী পরিবারের কিছু অনুগত লোক আবার হামলা করবে। সে খুব শান্ত মাথায় কাজ করল এবং সাথে সাথে নিজের বডিগার্ডদের মোতায়েন করে এমার্জেন্সি বিদ্যুৎ ব্যবস্থা চালু করে দিল। অন্ধকারে সুযোগ নেওয়ার চেষ্টা করা কিছু গুন্ডাকে পুলিশ ওখানেই ধরে ফেলল, যার ফলে তাদের শেষ ষড়যন্ত্রও খুব বাজেভাবে ব্যর্থ হল। আনিকার সতর্কতা আবারও প্রমাণ করে দিল যে তাকে হারানো এখন যে কোনো শক্তির জন্য পুরোপুরি অসম্ভব কাজ। পরের দিন আনিকা হাসপাতালের বাইরে এক বিশাল বোর্ড লাগাল, যাতে লেখা ছিল যে এখানে মানবতাই সবচেয়ে বড় আর একমাত্র ধর্ম। সে সেই সব ডাক্তারদের তালিকাও জনসম্মুখে আনল, যারা এখন সততার সাথে কাজ করবে এবং কোনো রোগীর শোষণ একদমই করবে না। শহরের মানুষ আনিকার এই বৈপ্লবিক পদক্ষেপের খুব প্রশংসা করল এবং হাসপাতালে আবার রোগীদের ভিড় বাড়তে শুরু করল। আনিকা নিজের পরিশ্রমে সেই বদনাম হাসপাতালকে সেবার এক পবিত্র মন্দিরে পুরোপুরি বদলে দিল। সাকিব জেলের কুঠুরিতে বসে বসে নিজের জীবনের ধ্বংসের জন্য কেবল নিজেকে আর নিজের মায়ের লোভকে দায়ী করল। তার বারবার আনিকার সেই হাসিমুখ মনে পড়ছিল, যা একসময় তার জন্য ভালোবাসায় ভরা থাকত, কিন্তু এখন ঘৃণায় ভরা ছিল। সে কয়েকবার নিজের হাতের কবজি কাটার চেষ্টা করল, কিন্তু জেলের প্রহরীরা তাকে প্রতিবার বাঁচিয়ে দিল, যাতে সে নিজের সাজা পুরোপুরি ভোগ করতে পারে। তার আত্মা এখন অপরাধের নিচে এতই দমে গিয়েছিল যে তার কোনো ক্ষমা পাওয়ার আশা ছিল না। আনিকা নিজের টেবিলে রাখা সেই সব কাগজ গুছিয়ে রাখল, যা চৌধুরী সাম্রাজ্যের ধ্বংসের জ্যান্ত প্রমাণ আর আইনি নথি ছিল। সে নিজের ব্যাগটি তুলল এবং চেম্বার থেকে বেরোল, যেখানে তার গাড়ি আগেই তার জন্য অপেক্ষা করছিল। সে জানত যে আগামীকালের আদালতে শুনানি এই পুরো কাহিনীর শেষ আর খুব গুরুত্বপূর্ণ ফয়সালা দিতে চলেছে, যা সবাইকে চমকে দেবে। আনিকা গাড়িতে বসতে বসতে এক লম্বা আর স্বস্তির শ্বাস নিল এবং সরাসরি শহরের প্রধান জেলের দিকে রওনা হল। জেলের হাসপাতাল ওয়ার্ডের দেওয়ালগুলো ছিল খুব খসখসে আর প্রাণহীন, যা সালেহা বেগমের ভেঙে পড়া স্বাস্থ্য আর ফ্যাকাশে মুখকে ফুটিয়ে তুলছিল। সে কখনো ভাবেনি যে সে নিজের জীবনের শেষ দিনগুলো একজন কয়েদির মতো কাটাবে, যেখানে নিজের ইচ্ছায় জলটুকুও পাবে না। আনিকা তার ঘরের পাশ দিয়ে গেল, কিন্তু ভেতরে দেখার চেষ্টাও করল না, কারণ এখন তার মনে ঘৃণাটুকুও শেষ হয়ে গিয়েছিল। সালেহা বেগম আনিকার পায়ের আওয়াজ শুনল এবং অনুভব করল যে সে নিজের জীবনে অনেক বড় ভুল করেছে, যার কোনো ক্ষমা নেই। ইন্সপেক্টর আরমান আনিকার সাথে মিলে সেই সব সূত্র জোগাড় করলেন, যা এই পুরো ষড়যন্ত্রের শেকড় পর্যন্ত পৌঁছাতে সাহায্য করেছিল। তিনি আনিকাকে ভরসা দিলেন যে কোনো অপরাধী আইনের ধরাছোঁয়ার বাইরে থাকতে পারবে না, সে যত বড় ধনী আর প্রভাবশালী হোক না কেন।
আরমানের সততা আর আনিকার অটুট সাহস মিলে এই পুরো শহরের বিচার ব্যবস্থায় এক নতুন মাইল ফলক খুব চমৎকারভাবে স্থাপন করে দিল। অপরাধীদের মধ্যে এখন আতঙ্কের পরিবেশ ছিল, কারণ তারা জানত যে এখন কোনো ঘুষ চলবে না। আনিকা সেই সব অনাথ শিশুদের জন্য এক বিশেষ বৃত্তির ব্যবস্থা করল, যাদের বাবা মা এই হাসপাতালের গাফিলতিতে ভুল চিকিৎসার কারণে মারা গিয়েছিল। সে চেয়েছিল আগামী প্রজন্ম যেন এক সুন্দর আর অনেক নিরাপদ ভবিষ্যৎ পায়, যেখানে টাকার অভাব কারোর চিকিৎসায় বাধা না হয়। তার এই দয়া সমাজের প্রতিটি মানুষের মনে এক বিশেষ আর সম্মানজনক জায়গা করে নিয়েছিল, যা অমূল্য ছিল। আনিকার কাছে এটি কেবল এক সামাজিক কাজ ছিল না, বরং তার নিজের পুরনো ব্যথার এক বড় মলম ছিল। আনিকা নিজের উকিল টিমের সাথে শেষবারের মতো সেই পুরো ফাইলটি ভালো করে দেখল, যা কাল সকালে আদালতে পেশ করতে হবে। প্রতিটি সাক্ষীর বয়ান আর প্রতিটি দালিলিক প্রমাণ পুরোপুরি নিজের জায়গায় নির্ভুল আর অনেক বেশি অকাট্যভাবে গোছানো ছিল। আনিকা জানত আগামীকালের দিনটি কেবল চৌধুরী পরিবারের ভাগ্যের ফয়সালা করবে না, বরং এটি তার নিজের পুনর্জন্মের শেষ মোহরও হবে। সে নিজের কলম তুলল আর নিজের নোটপ্যাডে শেষ এবং খুব দৃঢ় শব্দে কেবল একটিই শব্দ লিখল, ন্যায়। হাসপাতালের ছাদে দাঁড়িয়ে আনিকা জ্যোৎস্না রাতের শান্ত আর শীতল পরিবেশের গভীর আনন্দ নিল, যা তাকে এক নতুন শক্তি দিচ্ছিল। সে অনুভব করল 5 বছর আগের সেই ভেঙে পড়া মেয়েটি এখন এক শক্তিশালী আর দৃঢ় সংকল্পবদ্ধ নারী হয়ে উঠেছে। বাতাসে এক নতুন সুগন্ধ ছিল, যা বলছিল যে এখন অন্ধকার পুরোপুরি কেটে গিয়েছে আর আলোর আগমন ঘটেছে। আনিকা নিজের চোখ বুঝল এবং আগামীকালের নতুন আর গৌরবময় চ্যালেঞ্জকে স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি করল। আদালতের বিশাল কক্ষে আজ ভারী নীরবতা বিরাজ করছিল এবং চারদিকে নিরাপত্তার খুব কড়া ব্যবস্থা করা হয়েছিল। আনিকা খুব সাধারণ কিন্তু অত্যন্ত মার্জিত সাদা পোশাকে সেখানে পৌঁছাল এবং তার চোখে অটুট আত্মবিশ্বাস পরিষ্কার ফুটে উঠছিল। শহরের সব বড় বড় সাংবাদিক আর প্রভাবশালী মানুষ এই ঐতিহাসিক রায় নিজের চোখে দেখার জন্য সেখানে অনেক বড় সংখ্যায় জমা হয়েছিল। জজ সাহেব নিজের আসন গ্রহণ করা মাত্রই পুরো ঘরে এক গভীর আর খুব গম্ভীর নীরবতা হঠাৎ ছেয়ে গেল, যা ছিল ন্যায়ের পদধ্বনি। সাকিব চৌধুরীকে যখন পুলিশের কড়া পাহারায় হাতকড়া পরিয়ে কাঠগড়ায় আনা হলো, তখন তার অবস্থা অত্যন্ত করুণ আর ভেঙে পড়া দেখাচ্ছিল। তার সেই পুরনো অহংকার আর উঁচু গলা এখন পুরোপুরি উধাও হয়ে গিয়েছিল এবং সে আনিকার দিকে তাকানোর সাহসটুকু করতে পারছিল না। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে সে যে মেয়েটিকে সাধারণ মনে করত, সেই একদিন তার পুরো সাম্রাজ্যের পতনের প্রধান কারণ হয়ে দাঁড়াবে। তার মুখে পরাজয়ের কালো ছায়া খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। সালেহা বেগমকে একটি হুইল চেয়ারে বসে আদালতে আনা হলো, কারণ তার শারীরিক অবস্থা এখন খুব নাজুক আর দুর্বল হয়ে গিয়েছিল। তার মুখের বলিরেখাগুলো তার কড়া পাপের সাক্ষ্য দিচ্ছিল এবং তার চোখে এখন কেবল মৃত্যুর গভীর আতঙ্ক অবশিষ্ট ছিল। আনিকা তার দিকে একবারও তাকাল না, কারণ তার কাছে ওই নারী এখন কেবল একজন অপরাধী, যার শেষ সময় খুব কাছে চলে এসেছে। ন্যায়ের এই লড়াইয়ে আবেগের কোনো জায়গা ছিল না এবং কেবল অকাট্য প্রমাণের আওয়াজই সেখানে শোনা যাচ্ছিল। সরকারি উকিল যখন অঙ্গপাচার আর আনিকার সাথে করা প্রতারণার অকাট্য প্রমাণ পেশ করলেন, জজ সাহেব নিজের ঐতিহাসিক রায় শুনিয়ে সাকিব আর তার বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের খুব কড়া সাজা দিলেন এবং তাদের ওপর বিশাল অঙ্কের জরিমানাও করলেন। সালেহাকে তার অসুস্থতার কারণে জেলের বিশেষ ওয়ার্ডে রাখার আদেশ দেওয়া হলো, যেখানে সে নিজের বাকি জীবনের প্রতিটি মুহূর্তে নিজের কুকর্মের অনুতাপ করতে পারে। আদালত এটিও নির্দেশ দিল যে চৌধুরী পরিবারের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি সাথে সাথে বাজেয়াপ্ত করে একটি বিশেষ জনকল্যাণ তহবিলে খুব স্বচ্ছতার সাথে জমা করা হোক। এই রায় সমাজের জন্য এক অনেক বড় শিক্ষা ছিল। আদালত থেকে বের হওয়া মাত্রই আনিকাকে হাজার হাজার মানুষ খুব জোরালো স্লোগান আর ফুলের বৃষ্টির মাধ্যমে স্বাগত জানালো। মানুষ তাকে ন্যায়ের দেবী বলে ডাকছিল, কারণ সে একাই এক অনেক বড় শক্তিশালী আর দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে পুরোপুরি উপড়ে ফেলেছে। আনিকা হাত জোড় করে সবার কৃতজ্ঞতা জানালো এবং বলল যে এটি তার ব্যক্তিগত জয় নয়, বরং প্রতিটি সেই মানুষের জয় যারা সত্যের পথে অটল থাকে। তার চোখে এখন খুশির জল ছিল, যা 5 বছরের দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত ঝরে পড়ল। আনিকা হাসপাতালের নাম বদলে সত্যপথ চ্যারিটেবল হাসপাতাল রেখে দিল, যাতে এই প্রতিষ্ঠান সব সময় সত্য আর নিঃস্বার্থ সেবার প্রতীক হিসেবে পরিচিত থাকে। সে ঘোষণা করল যে এখানে কোনো গরিব রোগীকে চিকিৎসার জন্য নিজের জমি বা গয়না বিক্রি করতে হবে না, কারণ সব খরচ ট্রাস্ট বহন করবে। সে সেই সব সেবিকা আর সহকারীদের আবার কাজে ডেকে নিল, যাদেরকে চৌধুরী পরিবার খুব ভুলভাবে চাকরি থেকে বের করে দিয়েছিল।
হাসপাতালে প্রতীকী দেওয়াল এখন দুর্নীতির আবর্জনা থেকে মুক্ত হয়ে খুব পবিত্র আর পরিষ্কার। একদিন আনিকা নিজের পুরনো ওয়ার্ডে গেল, যেখানে সে 5 বছর আগে নিজের হাড় দান করেছিল এবং নিজের পুরনো স্মৃতিগুলো খুব গভীরে অনুভব করল। সে ওই বিছানার পাশে দাঁড়িয়ে এই কসম খেল যে সে কখনো কোনো অসহায় নারীর সাথে এমন অন্যায় হাসপাতালের সীমানার ভেতরে হতে দেবে না। তার হৃদয় এখন শান্তিতে ভরে গিয়েছিল, কারণ সে নিজের সাথে হওয়া প্রতিটি অপমায়ের বদলা ঘিত আর আইনি উপায়ে নিয়েছে। সে এখন কেবল একজন সফল চিকিৎসক নয়, বরং লাখ লাখ মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে। সাকিব জেলের অন্ধকার কুঠুরিতে বসে বসে অনেকবার আনিকাকে চিঠি লেখার চেষ্টা করল, কিন্তু সে বুঝতে পারছিল না কোন শব্দে ক্ষমা চাইবে। তার আত্মা এখন সেই হাজারো রোগীর চিৎকারে গুমড়ে মরছিল, যাদের সে নিজের লাভের জন্য খুব নিষ্ঠুরভাবে শোষণ করেছিল। সে জানত এখন সে আর কোনো দিন সেই রাজকীয় জীবন আর সম্মান ফিরে পাবে না, যা সে নিজের হাতে নিজের বোকামি আর লোভের কারণে হারিয়ে ফেলেছে। তার জীবন এখন কেবল অন্ধকার কুঠুরিতেই সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। সালেহা বেগমের মৃত্যু জেলের হাসপাতালেই খুব নিঃসঙ্গতা আর নামহীন অবস্থায় হল, যেখানে তাকে শেষ বিদায় দেওয়ার মতো কোনো আপনজন ছিল না। আনিকা যখন এই খবর পেল, তখন সে এক মুহূর্তের জন্য নিজের চোখ বুঝল এবং সেই আত্মার শান্তির জন্য খুব ধীরে ঈশ্বরের কাছে প্রার্থনা করল। সে শিক্ষা দিল যে ঘৃণা মনে পুষে রাখলে কেবল নিজেরই ক্ষতি হয়, তাই সে ওই মহিলাকে মন থেকে পুরোপুরি ক্ষমা করে দিল। এটি আনিকার মহানুভবতা আর তার উঁচু চরিত্রের প্রমাণ ছিল। আনিকা চিকিৎসাক্ষেত্রে উন্নয়নের জন্য নিজের নতুন পরিকল্পনা সরকারের সামনে রাখল, যা পুরো দেশে খুব উৎসাহের সাথে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হলো। তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হলো এবং তার সাহসের কাহিনী এখন স্কুলের পাঠ্যবইয়ে এক অনুপ্রেরণামূলক উদাহরণ হিসাবে পড়ানো হতে লাগল। সে আন্তর্জাতিক মঞ্চে গিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থার স্বচ্ছতা আর নৈতিকতার বিষয়ে খুব গর্বের সাথে নিজের মতামত পুরো দুনিয়ার সামনে তুলে ধরতে লাগল। আনিকা প্রমাণ করে দিল যে হাসপাতালের বাগানে এখন ফুটে থাকা ফুলের সুবাস চারদিকে ছড়িয়ে পড়ছে এবং সেখানে আসা রোগীদের মুখে এক নতুন হাসি আর অটুট বিশ্বাস আছে। আনিকা প্রায়ই বিকেলবেলা সেখানে হাঁটত আর সেই সব মানুষের সাথে কথা বলত যাদের জীবন সে নিজের পরিশ্রম আর মেধা দিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছিল। তার অনুভব হতো যে তার মায়ের আত্মা তাকে উপর থেকে দেখছে এবং তার এই বিশাল সাফল্যে খুব গর্ব আর অসীম তৃপ্তি অনুভব করছে। আনিকার কাহিনী এখন এক সার্থক পরিণতির দিকে ছিল। আনিকা নিজের পুরনো ডায়েরির শেষ পাতাটি বের করল এবং তাতে খুব সুন্দর আর গাঢ় নীল অক্ষরে লিখল যে সংগ্রামী জীবনের আসল পাঠশালা। সে লিখল যে হার মেনে নেওয়া কাপুরুষতা আর নিজের শর্তে বাঁচাই আসল বীরত্ব, যা সবার সাধ্যের কথা নয়। সে নিজের সেই সব পুরনো তিতকুটে স্মৃতিগুলোকে এখন সবসময়ের জন্য মানসিক ভাব পুড়িয়ে দিল, যাতে সে এক উজ্জ্বল আর সুন্দর ভবিষ্যতের দিকে পা বাড়াতে পারে। তার কলমের কালিতে এখন কেবল জয় আর শান্তির ঘ্রাণ পাওয়া যাচ্ছিল। শহরের সবচেয়ে উঁচু দালানের ছাদে দাঁড়িয়ে আনিকা অস্তগামী সূর্যের লাল আভা দেখল আর অনুভব করল যে আজকের রাতটা সত্যিই খুব স্বস্তির হবে। সে নিজের হাতের তালু দেখল, যাতে একসময় দুর্বলতা ছিল, কিন্তু আজ তাতে হাজারো প্রাণ বাঁচানোর স্বর্গীয় শক্তি আর অটুট আত্মবিশ্বাস খুব গভীরে মিশে আছে। বাতাসের এক হালকা ঝাপটা তার চুল ছুঁয়ে দিয়ে গেল, যেন সে তাকে তার এই মহান জয়ের জন্য অনেক অভিনন্দন জানাচ্ছে। আনিকা নিজের চোখ বুঝল আর এক লম্বা স্বস্তির নিঃশ্বাস নিল। উপসংহার হিসেবে এটি বলা যেতে পারে যে আনিকার এই যাত্রা কেবল একজন নারীর সফলতার গল্প নয়, বরং এটি পুরো সমাজকে জাগিয়ে তোলার এক মহাকাব্য। সে দেখিয়ে দিল কিভাবে এক অসহায় আর অবহেলিত মানুষও যদি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে, তবে সে বড় থেকে বড় অন্যায়ের সাম্রাজ্যকে নিমেষের মধ্যে ধুলোয় মিশিয়ে দিতে পারে। আনিকার নাম এখন ইতিহাসের সেই পাতায় সোনার অক্ষরে লেখা হয়ে গিয়েছে, যা আগামী কয়েক শতাব্দী পর্যন্ত মানুষকে সাহস আর নৈতিকতার পাঠ দেবে। আনিকা সবশেষে নিজের হাসপাতালের প্রধান ফটকে একটি পাথর লাগালো, যাতে খুব গভীরে এই বার্তাটি খোদাই করা ছিল যে যেখানে সত্য সেখানেই জয়। সে তার সব সহকর্মীদের ডাকল এবং তাদের সাথে মিলে এক নতুন শপথ নিল যে তারা কখনো নিজেদের পেশার সাথে বেইমানি করবে না এবং সব সময় মানবতার সেবা করবে। হাসপাতালের আলোগুলো এখন রাতের অন্ধকারে এক উজ্জ্বল মিনারের মতো দেখাচ্ছিল, যা পুরো শহরকে পথ দেখানোর কাজ করছিল। আনিকার মিশন এখন পুরোপুরি সফল আর পূর্ণ হয়েছে। চাঁদ যখন আকাশের মাঝখানে আসলো, আনিকা নিজের জানালা বন্ধ করল আর ঘুমানোর জন্য নিজের বিছানার দিকে এগিয়ে গেল,
যেখানে এখন কোনো দুঃস্বপ্ন তার পথ আটকাতে পারবে না। তার মনে এখন কেবল আগামীকালের নতুন পরিকল্পনা আর নতুন সার্জারি নিয়ে চিন্তা চলছিল, যা তাকে আরও ভালো মানুষ হতে সাহায্য করবে। তার এই লম্বা কাহিনী এখন এখানে এসে নিজের পূর্ণতা পেল, যেখানে ন্যায়ের পতাকা সবচেয়ে উঁচুতে আর গর্বের সাথে উঠছে। আনিকার হাসিতে এখন পুরো মহাবিশ্বের শান্তি মিশেছিল। আনিকার এই কাহিনী এখন প্রতিটি ঘরে আলোচনার বিষয় হয়ে গিয়েছিল, আর তরুণীরা তাকে নিজেদের সবচেয়ে বড় আদর্শ বা রোল মডেল মানতে শুরু করেছিল। সে সমাজের সেই সব প্রাচীন শৃঙ্খলগুলো ভেঙে দিয়েছিল, যা নারীদের কেবল ঘরের চার দেওয়াল আর পুরুষদের অধীনেই দেখার সংকীর্ণ মানসিকতা রাখত। তার সফলতা এটি প্রমাণ করে দিল যে জ্ঞান আর চরিত্রই সেই সব বড় অস্ত্র, যা দিয়ে দুনিয়ার যে কোনো লড়াই খুব সহজেই জেতা সম্ভব। আনিকার সংগ্রাম এখন এক অমর কাহিনী হয়ে গিয়েছে। আনিকা নিজের টেবিলের ওপর রাখা ঘড়া থেকে একটু জল নিজের চোখে মাখল আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাল যে তিনি তাকে এই কঠিন পরীক্ষায় সফল হওয়ার সামর্থ্য দিয়েছেন। সে অনুভব করল তার পুনর্জন্ম হয়েছে এবং সে এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, সংবেদনশীল আর এক দূরদর্শী ব্যক্তিত্বের অধিকারী মহান নারী হয়ে উঠেছে। এইভাবেই এক শোষিত পুত্রবধূ থেকে নিয়ে এক বিশ্বখ্যাত চিকিৎসক আর ন্যায়ের রক্ষক হওয়ার তার এই সফর নিজের পুরো মর্যাদার সাথে এখানে শেষ হল। সত্যের জয় সবসময় হয়। আনিকা শেষবারের মতো নিজের হাসপাতালের করিডোরের সেই পরিচিত ঘ্রাণ অনুভব করল এবং নিজের চোখগুলো খুব ধীরে বন্ধ করে নিল, যাতে সে এই মুহূর্তটিকে সবসময় জন্য নিজের হৃদয়ে গেঁথে রাখতে পারে। তার চারদিকে এখন কেবল শান্তির রাজত্ব ছিল, আর ঘৃণার আগুন এখন পুরোপুরি শান্ত হয়ে ন্যায়ের গঙ্গায় বিসর্জিত হয়েছিল। সে নিজের নতুন সাদা অ্যাপ্রনটি গর্বের সাথে ঠিক করল আর পরবর্তী সার্জারির জন্য ওটি রুমের দিকে খুব আত্মবিশ্বাসের সাথে এগিয়ে গেল। তার এই অবিশ্বাস্য জীবনযাত্রা এখন এক নতুন আর উজ্জ্বল সূচনা।